Yes, sir. Okay, no. जी सर जी सर Network. जी सर Okay, fine. Okay, fine. And record এখন তো নেটওয়ার্ক বেশ স্লো বৃষ্টির কারণে যাওয়ার জন্য। আচ্ছা, ফার্স্টে লাস্টের গতকালকে যেটা আলোচনা করতেছিলাম ওইটা একটু শেষ করে দিই, তারপরে ল্যাবে তো ইন্ট্রোডাক্টরি ক্লাস, খুব বেশি কিছু বলবো না, বাট ইয়েস্টারডের ক্লাসের ওখানে কিছু বাদ ছিল, এটা একটু শেষ করি আগে। হ্যাঁ, so serviceability we started, so we discussed that what is serviceability. Then actually we had a safety. Okay, so safety of the structure means that under loading condition or service loading condition, the structure will not collapse. There should be safety. Then actually I also discussed that if you want to ensure safety, then actually the amount of response generating within a structure cannot be same as how much you can carry. For example, this is a beam. Now actually you have a loading on the structure. This is your support system. Okay, then there'll be bending moment and shear force, right? So that's we call VU and MU. Okay, VU and MU. So this VU and MU is due to this loading. So that's VU and MU. Okay, fine. Now your beam, he can also carry certain amount of VU, right? He can also carry certain amount of VC, and he can also carry certain amount of MC. That's your capacity. That's your capacity. That এটা তোমার beam নিতে পারে VC and MC, and this VU and MU is coming on your structure. So if you want to ensure safety, then this VU should be less than or equals to this VC, and MU should be less than or equals to this MC. ঠিক কিনা? Yes, sir. তাই না? ভিউ হচ্ছে কি? ভিউ হচ্ছে লোডিং এর কারণে আমার স্ট্রাকচারের মধ্যে শেয়ার ফোর্স জেনারেট করতেছে। আর আমার ধরো একটা বিম, কনক্রিটের বিম, তার মধ্যে আমি রড দিছি, তার মধ্যে আমি যা ইচ্ছে তাই দিছি, তার একটা ক্যাপাসিটি আছে, রাইট? দ্যাটস কল্ড ভিসি, ক্যাপাসিটি। তাহলে এটাকে আমরা সময় ভিএন দিয়ে ডিনোট করি, ভিএন। যেটা আমি ভিসি দিচ্ছি তোমাকে জাস্ট এক্সাম্পলের জন্য, বাট স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা এই এসিআই কোডে বা এই লিমিট স্টেট ডিজাইন মেথডে আমরা এটাকে ভিএন বলি, নমিনাল ক্যাপাসিটি। তো যাই হোক, সেটা ভিএন। এই ভিউর মান কিন্তু ভিএন এর থেকে কি হইতে হবে? কম হইতে হবে, রাইট? তাহলে গিয়ে তোমার স্ট্রাকচার সেফ, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে এমইউ, তার মধ্যে বেন্ডিং মোমেন্ট জেনারেট হচ্ছে, দ্যাট এমইউ শুড বি লেস দেন ইওর এমসি, দ্য ক্যাপাসিটি অফ দ্য বিম। That's the criteria. Now, as I said, that there are uncertainties. That's the problem. So uncertainty means that, as I said yesterday, that maybe the load may distribute in different way. Maybe you assume that this will be a residential building. The owner maybe is using a heavily used official building. Maybe this is a official building they asked this previously, but now they're using as a garments. They say there's a rooftop, I'll not use any kind of gardening, but now they're using gardening. So there are many sources of uncertainties. So that uncertainty makes the situation complex, because if you just exactly design that VU is less than 5 VN, then sometimes it may happen that VU is more than your VN, right? Or MU is more than your MC. হতে পারে না? কারণ যেটা বললাম, তুমি তো ভালোবাসেই চিন্তা ভাবনা করে ডিজাইন করছো, ঠিক আছে? আপনি বলছেন রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমি ডিজাইন করে দিলাম, কিন্তু কি সে অন্যভাবে ইউজ করতেছে, এটা হইতেই পারে। বা তুমি যেটা বলতেছো যে কনক্রিট তুমি যেভাবে কাস্টিং করছো, তুমি ধরছো যে এখানে 3000 পিএসআই আসবে, তুমি তো ওইভাবে ডিজাইন করেছো আমার কনক্রিট নিতে পারে 3000 পিএসআই, আমার ক্যাপাসিটি হবে এত এত, তুমি কাজ করে ফেলছো। কিন্তু দেখা গেল মিস্ত্রি যখন মাল মিলাইছে, দিছে পানি ঢাইলা কতখানি, সিমেন্ট দিছে কম, এখানে রড দিছে কম, 2 নাম্বারই করছে, দিন শেষে ভাঙা পড়লে তো তোমারই ধসে ধরবে আইসা। এইটা কিন্তু সেফটি এনশিওর করতে গেলে এইসব আনসার্টনিটিস গুলো আছে। তাহলে আনসার্টনিটির সোর্স গুলা কোথায়? এইগুলা কিন্তু বেসিক্যালি হচ্ছে মেইন সোর্সেস অফ আনসার্টনিটি, যেগুলো তোমাদের মুখস্থ না করলেও মাথায় রাখা উচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 ইজ অ্যাকচুয়াল লোডস মে ডিফার ফ্রম দোজ অ্যাজিউমড। খুব ইম্পর্টেন্ট। তুমি যেটা লোড ধরছিলা তার থেকে এটা ডিফার করতে পারে। তুমি ধরছিলা যে এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং 40 পিএসআই, কোড বলছে 40 পিএসআই, কোড বলছে তুমি ধরে কাজ করছো, বাট when you see the reality, then maybe the actual load is higher than the you assumed. It may happen. Or they say this is UDL, but দেখা গেল তারা একটা হেভি কনসেন্ট্রেটেড লোড রাখা দিচ্ছে বিল্ডিং এর মাঝখানে, একটা বড় একটা মেশিন রাখা এক জায়গায় হঠাৎ করে, এটা ইউডিএল না, কনসেন্ট্রেটেড লোড হয়ে গেছে, হইতে পারে। অ্যাকচুয়াল লোড মে ডিফারেন্ট। এটা ধরো পয়েন্টটা দেখো, অ্যাকচুয়াল লোড মে ডিস্ট্রিবিউট ইন এ ডিফারেন্ট ম্যানার। তুমি ধরতেছো ইউডিএল, বাট আসলে এটা কনসেন্ট্রেটেড লোড হয়ে গেছে, এটাও হইতে পারে। অ্যাকচুয়াল স্ট্রাকচারাল বিহেভিয়ার মে ডিফারেন্ট। তুমি ধরছো এটা ফিক্স সাপোর্ট, কিন্তু দেখা যাচ্ছে এটা বাস্তবে সিম্পলি সাপোর্টেড হয়ে গেছে। তো ফিক্স সাপোর্টের একটা বিমের এন্ডে যেই পরিমাণ মোমেন্ট আসে, মাঝখানে যেই পরিমাণ বেন্ডিং মোমেন্ট আসে, ইফ ইট ইজ সিম্পলি সাপোর্টেড, দেন দ্য সিচুয়েশন কমপ্লিটলি ডিফারেন্ট। এটাও হতে পারে। অ্যাকচুয়াল মেম্বার ডাইমেনশন মে ডিফারেন্ট। তুমি বলছো বিম হবে 10-12, মিস্ত্রি ভুল করে 10 বানা রাখছে, বা একটু কম বেশি দিয়ে ফেলছে, হইতেই পারে। এটা এখানে আনসার্টেন, বাট এইসব আনসার্টেনিটি কম, বাট এগুলো কিন্তু খুব কমন। অ্যাকচুয়াল লোড মে ডিফার,
different way. Actual load magnitude may differ. It may distribute different ways. Actual structure behavior may different. Reinforcement may not be in its proper position. তুমি বলছো যে দেখো ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি রাখবেন আপনি নিচ থেকে। আমরা তো খাতা কলমে কত সুন্দরভাবে এঁকে দিচ্ছি, আপনি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখবেন। বাস্তবে তো তুমি বুঝতেছো, তোমরাও দেখছো কনস্ট্রাকশনের কাজ কি পরিমাণ টাফ। একটা বড় 10 তলা 20 তলা একটা ব্রিজে কাজ করতে গিয়া এরকম ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মেনটেন করা, কিনা ক্লিয়ার কভার দিচ্ছে 3 ইঞ্চি দিয়া। 3 ইঞ্চি দিয়ে দিলে তার তো কোনো সমস্যা হইতেছে না, কিন্তু তোমার কিন্তু যে ইফেক্টিভ ডেপথ অনেক ছোট হয়ে গেছে। ইফেক্টিভ ডেপথ যদি তোমার কমে যায় তোমার একটা বিমের একটা কলামের, তাহলে কিন্তু তার ইন্টারনাল মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনেক কমে আসে। দ্যাটস দ্য প্রবলেম। সো অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল স্ট্রেন্থ যেটা বললাম যে তুমি হয়তো ডিজাইন করছো 3000 পিএসআই দিয়া, কিন্তু দেখা যাচ্ছে এটা বাস্তবে 2500 পিএসআই আছে। তুমি তাহলে এরকম যেহেতু মানে আনসার্টেনিটি মানে অনিশ্চয়তা যেহেতু আছে, তুমি যদি খালি কাটা কাটা ডিজাইন করে রেখে দাও যে না মালিক বসে রেসিডেন্সিয়াল এখানে 40 পিএসএফ এখানে মোমেন্ট আসছে 100, আমি ওইখানে এইরকম ডাইমেনশন দিলাম যাতে বিম নিতে পারে 100, সে 100 রাখছি আমি আমার বিল্ডিং, তাহলে কিন্তু হবে না। তো ইউ নিড সার্টেন এলিমেন্ট অফ compromise in terms of either material properties or in terms of loading। তাহলে কি করতে হবে, তুমি দুই ভাবে সেফটি এনশিওর করতে পারো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তুমি লোড যে যাই বলুক তুমি কিছু বাড়ায় ধরবা, দিস ইজ ওয়ান। এটা একটা হতে পারে, এটা একটা মেথড হতে পারে। আর আরেকটা হতে পারে কি, যে ম্যাটেরিয়াল যা নিতে পারে ক্যাপাসিটি তুমি তাকে কমায় ধরবা, এটা হতে পারে। কথাটা বোঝা গেছে? একটা হতে পারে যে বাইরে থেকে লোড আসতেছে, তাহলে ভিউ এনইউ যে আসার কথা তুমি তার থেকে বাড়ায় ধরবা। কত বাড়ায় ধরবা সেটা তোমার তোমার জাজমেন্ট না, দ্যাটস কোড উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড। তো তুমি বাড়ায় ধরবা, ঠিক আছে? লোড আসার শেয়ার ফোর্স আসছে 100, আমি ধরবো 120। বেন্ডিং মোমেন্ট আসছিল তোমার 200, আমি ধরবো 220, বাড়ায় ধরলাম। তার থেকে কি ওই যে ম্যাটেরিয়ালের যদি প্রপার্টিস খারাপও হয়, রড সরে যায়, লোড ডিফারেন্ট হতে হয়, ওটা তোমাকে সেভ করবে। এইটা একটা মেথড, এইটা একটা থিঙ্কিং। Another thinking is actually you can reduce your capacity. For example, your beam can carry 100 pound shear force or bending moment 100 pound feet. So you reduce or you assume that my beam can carry actually 90 pound shear force. My beam can carry bending moment of 180 pound feet. তুমি কমায় ধরবা, জানিতে পারতো। এইটা হচ্ছে দুইটা মেথড। বুঝা গেছে কনসেপ্টটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার এই হ্যাঁ এই যে আপনি যে নামগুলো ডিনোট করতেছেন স্যার, এটা কি স্যার ভিএন বলতেছেন? ভিএন? এটা এটা তো আসলে তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি একটা জিনিস বলছি, বা কোডে কিন্তু এগুলোর অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি নাম আছে। আমি যেটা বলি যে যখন এই লোডিং এ তুমি অ্যাপ্লাই করলা, বিমের মধ্যে যেই পরিমাণ রেসপন্স জেনারেট করলো, এগুলো হচ্ছে বেসিক্যালি আলটিমেট রেসপন্স জেনারেটিং উইদিন দ্য স্ট্রাকচার, দ্যাটস উই কল অ্যাকচুয়ালি ভি ইউ। মানে ইউ দিয়ে হচ্ছে যা স্ট্রাকচারের মধ্যে তৈরি হলো, অথবা এম ইউ যদি বেন্ডিং মোমেন্টে তুমি আসো, এম ইউ। ওকে, ইফ ইউ গো ফর টরশন দেন বেসিক্যালি ইটস টি ইউ, ঠিক আছে? আর তোমার বিমের যেটা ক্যাপাসিটি সে যা নিতে পারে, এটাকে আমরা অলওয়েজ বলি হচ্ছে এন দিয়ে ডিনোট করি, ভি এন নমিনাল ক্যাপাসিটি, এম এন নমিনাল ক্যাপাসিটি অফ মোমেন্ট, টি এন নমিনাল ক্যাপাসিটি ইন টরশন, দ্যাটস ইউর ক্যাপাসিটি। ঠিক আছে, সামনে আসবে, আমি তোমাকে দেখাবো, আমি সামনে দেখাচ্ছি আমি। সো based on these two concepts, now we have two methods. This is called actually ultimate stress design method, and the one is working stress design method. So in our time actually we studied both of these methods, so working stress design method and ultimate stress design method. But in your syllabus we have only USD, ultimate stress design method. So ultimate stress design method, they basically deal with the actually kind of combined safety kind of. What they do, they basically increase the response. So তা যেটা করে মোমেন্ট যা আসে যেটা বাড়ায় ধরে, at the same time they basically reduce the capacity as well. ফর এক্সাম্পল তুমি যদি মোমেন্টের জন্য যাও, তাহলে মোমেন্ট সে যা নিতে পারে তাকে সে কিছুটা কমায় ধরে, আর যে পরিমাণ মোমেন্ট স্ট্রাকচারের মধ্যে আসতে হয় সেটা সে কিছুটা বাড়ায় ধরে। তো মেইন সেফটি অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড হিয়ার। যতটুকু সে কমায় না, এটা খুব সামান্যই সে কমায় নেয়, বেসিক্যালি অ্যাকচুয়ালি সে এমইউটাই বাড়ায় নেয় অনেক বেশি। সে যে পরিমাণ রেসপন্স জেনারেট হচ্ছে স্ট্রাকচারের মধ্যে, এটা সে অনেক গুণ বাড়ায় ধরে, তাহলে আমার সেফটি। এরপর যদি কিছু রড টড সরেও যায়, স্ট্রেন্থ না থাকে, মিস্ত্রি 2 নাম্বার কাজ করে, বা এখানে মালিক ডিফেন্ড কথা বলে আরেক কথা বলে আরেকটা কাজ নিয়েও আসে, তাতেও আমার কিছু সেফটি থাকবে, একদম সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে না এরকম। দ্যাটস অ্যাকচুয়ালি আলটিমেট স্ট্রেস ডিজাইন মেথড, এন্ড ইন দিস মেথড we try to utilize most of the structural strength. I'll also give you an example. But if you go for working stress design method, so what we do, we basically fully reduce the material strength.
fully reduced method. How much? So I'm giving you. So if you go for working stress design method, we basically assume that, for example, concrete, its strength is 3000 psi, but we'll consider that its strength is only 0.4 into 3000. That means how much is coming? 4 3 12 তার মানে তারা বলেছে যে you can assume 0.4 to 0.45. If you go for steel, we assume 0.45 into 60,000. That means 424 around ধরো 26,000 psi মতো আসে, 26,000 psi মতো আসে। So if you go for WSD method, it's called working stress design method. The main safety is applied in terms of capacity of the beam. The beam, how much its strength is, we reduce it. We reduce how much? Almost 50 to 60%. So we assume that concrete capacity is 3000 psi, but we'll consider 40% of that. So 0.4 into 3000, that means only 1200 psi. We don't magnify the load. Load is as usual. যেটা রেসিডেন্সিয়াল কোড বলা আছে সেটাই নিব, এটা বাড়াবো না। 40 পিএসএফ 40 পিএসএফ যা হবে লোড তাই। এই লোডের কারণে যে পরিমাণ বেন্ডিং মোমেন্ট আসবে সেটাই আমার বেন্ডিং মোমেন্ট, বাড়াবো না। আর এখানে যেটা হচ্ছে যে ওয়ার্কিং স্ট্রেসে ওই মেইন সেফটিটা থাকে হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্রেসে, স্ট্রেংথে ওটা আমরা অনেক কমায় ধরি। ওইটা কমায় ধরার পরে সে যেই পরিমাণ বেন্ডিং মোমেন্ট নিতে পারবে সেটাই তার ক্যাপাসিটি, মানে অনেক কমায় ধরছি আমি ওই স্ট্রেংথটাকে। তো এই স্ট্রেংথের সাথে তার বেন্ডিং মোমেন্টের কি সম্পর্ক, শেয়ার ফোর্সের কি সম্পর্ক, সেটা আমরা পরে আসবো। বাট থিমটা তোমাদেরকে দেওয়া হচ্ছে যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড ইজ বেসিক্যালি reduce the material strength. On the other hand, if you go for ultimate strength design method, we try to utilize the material strength full capacity near about the yield strength. And here actually we apply factor of safety both in terms of capacity and also in terms of the external loading. So we magnify the load as well as we reduce the capacity slightly. আমরা ম্যাটেরিয়ালের ক্যাপাসিটিও কিছুটা কমায় নেই, আবার হচ্ছে লোড কিছুটা বাড়ায় ধরি। এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস ডিজাইন। So in this course we'll basically learn this ultimate stress design method. I'll also discuss this one because we need that concept, working stress design. So আমরা ওয়ার্কিং স্ট্রেস থেকে আস্তে 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 আলটিমেট স্ট্রেসের দিকে যাব, বাট মেইনলি তোমরা আলটিমেট স্ট্রেস ডিজাইনটাই শিখবা। এবং প্র্যাকটিক্যালি এখন সব বিল্ডিং ডিজাইন আসলে এই ব্রিজ ডিজাইন, এই আলটিমেট স্ট্রেস ডিজাইন মেথডেই হয়। তো এই আলটিমেট স্ট্রেস ডিজাইন মেথড এটা আসলে বেসিক্যালি এসিআই কোড, তারা বলতেছে ACI code. But if you go for bridge design, when you go for ASTO method, same method they are saying it as a LRFD, load resistance factor design. The name is just different. So in ACI code they are saying it as a ultimate strength design method, but ASTO LRFD they are saying it as LRFD. That's the difference. So there are some basic differences, so you can just study thinking what I said. That design method is practiced nowadays, not practiced nowadays, kind of thing. If you study, you can understand. The same concept what I said previously written here, that SN is the capacity, actual response capacity, that how much your beam can carry, okay? And SU is the factor or hypothetical response, যে যা আসতেছে তাকে আমি বাড়ায় ধরতেছি। তাহলে বাড়ায় ধরার পরেও যেটা আসবে আর কমায় ধরার পরে আমার ক্যাপাসিটি যেটা আসবে সেটা অবশ্যই কি বড় হইতে হবে। আমার বিম নিতে পারে 100, মোমেন্ট হোক, শেয়ার ফোর্স হোক, টর্শন হোক, যাই হোক, আমার বিম নিতে পারে 100, এটাকে আমি কমায় ধরবো কত, এটাকে আমি ফাই দিয়ে গুণ করবো। এই ফাইটাকে আমরা বলতে হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, যে যা নিতে পারি তার থেকে আমি কমায় ধরবো। ফাইয়ের গাইডলাইন দেওয়া আছে, তোমাদেরকে দেখাবো। ফাই কমায় নিব, ধরো এটা কমায় নেওয়ার পরে এটা আসলো 90, তাহলে আমি যা নিতে পারি আর অ্যাকচুয়ালি স্ট্রাকচার মধ্যে আসতেছিল 50, এটাকে আমি বাড়ায় ধরলাম, বাড়ায় ধরার পর এটা হলো 70। তাহলে যা বাড়ায় ধরার পরেও আমার স্ট্রাকচার মধ্যে যা আসতেছে আর কমায় ধরার পরেও আমি যা নিতে পারি এটা কি 90 তার থেকে বড়, তার মানে ওকে, এটা সেফ। এটা সেফ বলতে পারবো আমরা সেক্ষেত্রে। এটা যদি 71 হয় তাও সেফ বলতে পারবো, কারণ অলরেডি এখানে কিছু সেফটি আছে। আমি অলরেডি লোড বাড়ায় ধরছি, আমি অলরেডি এখানে স্ট্রেন্থ ক্যাপাসিটি কমায় ধরছি, তারপরে এটা 71 70 আছে, অর্থাৎ সেফ। এক্ষেত্রে তুমি সেফ বলতে পারো। বাট তুমি কিছু সেফটি, তুমি এখানে কোন লোড বাড়ায় ধরবা না, তুমি স্ট্রেন্থ কমায় ধরবা না, তুমি খালি বলে দিবা যে না আমার স্ট্রাকচার নিতে পারে 100, লোড আসছে 100, অর্থাৎ সেফ না, এখানে আনসার্টিনিটি আছে, বলা যায় না। কারণ একটু উল্টাপাল্টা হলে ঠাস করে এটা ফেল করতে পারে। তো যেহেতু খুব ইম্পর্টেন্ট এগুলো স্ট্রাকচার, মানুষের লাইফ মানে লাইফ জড়িত, তো এখানে কিন্তু এরকম সরাসরি কোনো উইদাউট সেফটি থাকবে না। তো এইসব সেফটি ইনশিওর করতে হবে তোমাকে এরকম হয় লোড বাড়ায় ধরতে হবে অথবা তোমাকে ম্যাটেরিয়াল অনেক কমায় ধরতে হবে। You have to go either in USD or WSD. ওইভাবে যেটা বলছিলাম সেটা এখানে বলা আছে, দেখো যে ফাই এমএন সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটি, কমানো হচ্ছে ফাই দিয়ে গুণ করে, আর আলটিমেট মানে যেটা
লোড ম্যাগনিফাই করে যে রেসপন্স আসে সেটাই হচ্ছে তোমার এমইউ। একইভাবে এটা শেয়ারের ক্ষেত্রেও হতে পারে, একইভাবে এটা টর্শনের ক্ষেত্রে হতে পারে, কারণ স্ট্রাকচারের মধ্যে কিন্তু আসলে এই 3 রকমের রেসপন্সই আছে, মোমেন্ট, শেয়ার এবং টর্শন, এর বাইরে কিন্তু কিছু নাই আলটিমেটলি। আরো এক্সিয়াল ফোর্সও আছে। আসলে তো 4 রকমের রেসপন্স আমরা 211 দেখছি, রাইট? যে এক্সিয়াল ফোর্স, টর্শন, শেয়ার, বেন্ডিং মোমেন্ট, 6টার ম্যাক্সিমাম রেসপন্স থাকে, 2টা বেন্ডিং মোমেন্ট, 2টা শেয়ার ফোর্স, একটা টর্শন, একটা এক্সিয়াল ফোর্স। তো আলটিমেটলি তো এই 6 রকমের রেসপন্স এর বাইরে তো কিছু নাই। তো টাইপ 4টা। তো এক্সিয়াল ফোর্সের জন্য ডিজাইন করা লাগে না। ইফ ইউ ডিজাইন আ বিম অর কলাম, especially we're talking about beam, so if you design a beam for bending moment and shear force and torsion, that's enough, the beam is safe. You don't need to design for axial force because there is no axial force in the beam. Okay, so ultimate system design method. So in ACI code, we'll follow actually ultimate system design method. So here actually we have some notations. Yeah, please. Naimul. স্যার আমরা এক্সেল এর জন্য কেন করি না, এটার কারণটা আচ্ছা কি না, একটু হ্যাঁ, বলবেন? কারণটা আমি বলি, সেটা হচ্ছে তোমার স্ট্রাকচার অনুসারে। তোমার যদি এখন স্ট্রাকচার হয় বিম, হ্যাঁ, তো বিমে তো আসলে এক্সিয়াল ফোর্স আসে না। তুমি দেখাও, যদি তোমার ফুল ল্যাটারাল লোড হয় তখন কিছু আসতে পারে। হ্যাঁ, তো কি তোমার কিন্তু এই ভার্টিক্যাল লোড, সার্ভিস লোডের জন্য কিন্তু বিমের মধ্যে তোমার শুধু বেন্ডিং মোমেন্ট আর শেয়ার ফোর্সই আসে। কারণ বিম লোডটা নাই কি হবে, বিম তো থাকে দুই পাশে সাপোর্ট, উপর থেকে লোড আসতেছে, আলটিমেটলি কিন্তু তোমার বিমের মধ্যে কোনো এক্সিয়াল ফোর্স আসতেছে না। যখন ল্যাটারাল ফোর্স আসে তখন কিছুটা এক্সিয়াল ফোর্স আসে, কিন্তু তার রেসপেক্টে তার মধ্যে যে বেন্ডিং মোমেন্ট তৈরি হয়, ইটস হিউজ। So if you design a beam for bending moment, that quite enough for the amount of axial force coming on the beam. ওকে স্যার। But if you want, you can design, no problem. You have freedom to do, but no need. So that's why we're saying. But we'll maybe learn how to design it. So these are the very standard notations. So for dead load, normally we denote it by D. Live load, we denote it by L. Wind load, we denote it by W. Earthquake load, we denote by E. Earth pressure, we denote by H. Fluid pressure by F. Snow by S. Rain load by R. And other environmental impact, for example, settlement and other things, temperature shrinkage, we denote by T. So you don't need to memorize all these things, but these are the common one: D, L, W, and E. এই চারটাই আমাদের ঘুরে ফিরে আসবে: ডেড লোড, লাইভ লোড, উইন্ড এন্ড আর্থকুয়েক লোড। Now the comes actually the safety. How did we ensure here? So as I said previously that we'll magnify the load. So how would we magnify the load? The basic case. So there are a number of cases are there. So there are many more actually. So I just have shown the very common one. The basic one is this one. That if there is dead load on your structure, then you will magnify your dead load by 20%. That means you'll multiply with 1.2 dead load. If your live load is there, then you'll magnify your live load by 60%. So you'll multiply 1.6 into L. That's how you'll ensure the safety. তো এইমাত্র যে আমি বলতেছিলাম যে এমইউ কে বাড়ায় ধরবো, মানে এমইউ বাড়ায় ধরার পরে মানটা পাচ্ছি আমি, এটা কিভাবে পাবা? তো তুমি ধরো ডেড লোডের জন্য মোমেন্ট পাইছো 100, তুমি এটা বাড়ায় ধরবা 120। তুমি লাইভ লোডের জন্য মোমেন্ট পাইছো তুমি 200, তুমি এটা বাড়ায় ধরবা হচ্ছে কত, 160, 320। এই এই হলো তোমার সেফটি এনশিওর হয়ে গেল। যা আসলো তুমি তাকে লাইভ লোডের জন্য মোমেন্ট 60% বাড়ায় ধরবা, ডেড লোডের জন্য মোমেন্ট 20% বাড়ায় ধরবা, ডেড লোডের জন্য শেয়ার 20% বাড়ায় ধরবা, লাইভ লোডের জন্য শেয়ার 60% বাড়ায় ধরবা, ডেড লোডের জন্য টর্শন 20% বাড়ায় ধরবা, লাইভ লোডের জন্য টর্শন 60% বাড়ায় ধরবা, যোগ করবা, এটা কি হবে তখন টোটাল টর্শন হবে, total bending moment হবে, total shear force হবে. Similarly, if there is fluid force, then you have to use these combination. If there is temperature, snow, or wind load, then these are the options. So, for example, mostly we use for wind load this one. So there is dead load, so we increase 20% dead load. Then normally actually these are not common. Snow load or rain load is not common in our country, but wind load is there. So we just add 0.8 of wind load. So now you can see, sir, why we are reducing it, because this is very rare case that your full dead load is there and এখানটা না, এটা ভুল হয়েছিল, এই জায়গায় এখানে একটা গুণ আছে, এই গুণটা পুরোটা বাইরে অ্যাকচুয়ালি, এই 1.6 আসলে পুরো 0.8 এর বাইরে। তারপরও এই উইন্ডোটা অনেক সময় সরাসরি যোগ হয়, 0.1 পয়েন্ট যোগ করে এই কারণে, কারণ বাতাস ফুল সুইং এ আসবে, একদম টর্নেডো হচ্ছে, ডেড লোডের জায়গায় আছে, লাইভ লোডের জায়গায় আছে, হ্যাঁ, একদম পুরো ঘরভর্তি মানুষ, খুব রেয়ার কেস অনেক সময় হয়। এর জন্য বেসিক্যালি দেখা যায় অনেক সময় উইন্ডোকে খুব বেশি ম্যাগনিফাই করে না, হয়তো 20% বা 10% ম্যাগনিফাই করে, যেমন বিএনবিসিতে যেটা আছে সেটা সম্ভবত 10% ম্যাগনিফাই তারা করছে অনলি। তো 1.6 লাইভ লোড আর হচ্ছে 1.1 উইন্ড লোড, তো এটা সম্ভবত 1.6টা বাইরে আমার যদি মনে পড়ে, 0.8 না, বাট এই সেই করে থাকতে পারে তাদের, মানে তাদের গাইডলাইন। আবার এখানে দেখো এই আরেকটা কম্বিনেশন আছে, এই যে কিন্তু যে 1.2, 1.6 উইন্ড লোড, লাইভ লোড
আর যদি তোমার রেইন স্নো থাকে তুমি সেগুলোকে 50% ধরলেই হবে। কেননা বাতাস হবে, লোকজন মানুষ ভর্তি থাকবে, তার মধ্যে আবার স্নো হবে, এটা খুবই রেয়ার কেস, যার কারণে এটা জাস্ট একটা কেস। আমরা যেটা করি অনেকগুলো কেস তারা বলে, তার মধ্যে আমরা সবগুলো কেস থেকে আমরা কনসিডার করি, করার পরে যেই কেসের আন্ডারে বেশি মোমেন্ট আসে, যেই কেসের আন্ডারে বেশি শেয়ার ফোর্স আছে, যেই কেসের আন্ডারে বেশি বেন্ডিং মোমেন্ট আসে, ওইটাই আমরা ওই বেন্ডিং মোমেন্টের জন্য আমরা বিমটা ডিজাইন করি। ফর এক্সাম্পল ধরো একটা বিমে আমি ডিজাইন করবো, এখন তাহলে কি করবো, আমি আমার বিমের মধ্যে ধরো ডে লোড আছে, লাইভ লোড আছে, আমার উইন্ড লোড আছে, দেখলাম হালকা স্নো লোডও আছে ধরো, হ্যাঁ, তখন আমি কি করব, আমি প্রত্যেকটা কম্বিনেশন থেকে ক্যালকুলেট করব, করার পরে যেই কম্বিনেশনের আন্ডারে আমার ডেড লোড বেন্ডিং মোমেন্ট আমার সবচেয়ে বড় আসবে, ওইটাই হবে আমার আমার এক্সটার্নাল বেন্ডিং মোমেন্ট, দ্যাট মিনস এমইউ আসতেছে, হাইপোথেটিক্যাল বেন্ডিং মোমেন্ট। আবার হইতে পারে যে এই কেসের আন্ডারে আমি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাচ্ছি, বাট এই কেসের আন্ডারে আমি ম্যাক্সিমাম শেয়ার পাচ্ছি। হইতে পারে যে একটা কেসের আন্ডারে যে সবকিছু ম্যাক্সিমাম হবে তা না, কোনো কোনো এই কম্বিনেশন আন্ডারে ডেড বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হতে পারে, ওই কম্বিনেশন আন্ডারে আবার শেয়ার ফোর্স ম্যাক্সিমাম হতে পারে। So you have to consider multiple cases, and out of this, where you're gonna get the maximum response, you'll consider that one. So that's your safety, one of the way of safety ensurement. These are the combination as per BNBC code. So this is the combination as per ACI code, and this is the combination as per BNBC code. So we just have copied that one, but we have just modified little bit according to our own choice. Okay. So okay. যদি কারো প্রশ্ন, okay, হ্যাঁ স্যার, উপরে বলো। আর্থ প্রেশার লেখা ছিল, আর্থ প্রেশার কোন ক্ষেত্রে কনসিডার করতে হয়? Earth pressure, for example, if you design retaining wall, foundation, abutment of the bridge, you must have to consider earth pressure. In that case, so for example, you're designing a beam, you don't need to consider earth pressure. ঠিক আছে, সো স্ট্রাকচার ওয়াইজ, মানে এটা তো আসলে কমন, সব যত স্ট্রাকচার আছে তুমি ডিজাইন করতে গেলে তুমি সর্বোচ্চ এই কয়টা লোডই পাবা, এর বাইরে কোনো লোড নাই। আমরা তো বিম ডিজাইন করতেছি, আমি দেখবো আমার বিমের ক্ষেত্রে কোন কোন লোড অ্যাপ্লিকেবল। আমার ক্ষেত্রে ফর এক্সাম্পল বিমের ক্ষেত্রে আমার আর্থ প্রেশার নাই, আমার বিমের ক্ষেত্রে ফ্লুইড প্রেশার নাই, স্নো লোড ইন্টারনাল বিমের ক্ষেত্রে কখনোই স্নো লোড আসবে না, ছাদের ছাদের বিমের ক্ষেত্রে স্নো লোড আসলেও আসতে পারে, রেইন ওয়াটার লোড ইন্টারনাল বিমের ক্ষেত্রে কখনোই আসবে না, এরকম ব্যাপারটা আর কি। যদি আসে তুমি ধরবা, না আসলে নাই। ক্লিয়ার? জি স্যার। Okay. So then come to the strength reduction factor. So as we said that we'll increase the load slightly, not slightly, we'll increase the load responses, that is actually your MU or VU or your TU that's generating within the structure. At the same time, we'll reduce the capacity of the material, we'll reduce the capacity of the beam. Now this is called a strength reduction factor, phi, a strength reduction factor. So in ACI code, we are saying this as a phi, a strength reduction factor, but if you go for S12RFD for bridge design, so they are saying it as a resistance factor. Okay, that's different name, but same purpose, different name, and values are different. Okay, in ACI code they are using phi, and phi values are basically here given. So if you design a tension control structural member, then your phi should be 0.9. That means if your structural capacity of the beam is, for example, bending moment capacity is 100 pound-feet, you'll consider as 90 pound-feet. Just 10% to come out. If it is compression control structural member, the capacity will be reduced, for stimulation factor is 0.75 or 0.65. For shear and torsion, 0.75. For bearing of concrete, 0.65. For post-tensioning, 0.85. For start and time model, 0.75. The tension control member কোনগুলা? টেনশন কন্ট্রোল মেম্বার হচ্ছে বেসিক্যালি বেন্ডিং মোমেন্টের জন্য যেগুলো ডিজাইন করি আমরা, এগুলোই কিন্তু টেনশন কন্ট্রোল। টেনশন কন্ট্রোল মানে হচ্ছে বেন্ডিং মোমেন্টের জন্য, দ্যাট মিনস 0.9 তুমি ইউজ করবা। কম্প্রেশন কন্ট্রোল কোনগুলা? কলাম। কলামে কিন্তু হিউজ কম্প্রেসিভ ফোর্স আসে। তাহলে কলাম যদি তোমার স্পাইরাল রেইনফোর্সমেন্ট থাকে, শেয়ার স্ট্রিপ থাকে স্পাইরাল, তাহলে তুমি 0.75 ধরতে পারবা। বা যদি টাইড হয়, টাইড মানে কোনগুলা? এটা হচ্ছে যে এই যে কলামের রেইনফোর্সমেন্ট, যে আলাদা আলাদা আমরা শেয়ার স্ট্রিপ দিই, এটা হচ্ছে টাইড কলাম। আর অনেকগুলো দেখবে কলামে থাকবে এরকম পেঁচানো পেঁচানো থাকে, যে পিছনে পাইলে দেওয়া থাকে, যেটা এটাকে আমরা বলি হচ্ছে স্পাইরাল। তাহলে স্পাইরাল থাকতে হচ্ছে 0.75, বাট ইফ ইউ গো ফর দ্য টাইড ওয়ান দেন 0.65। শেয়ার এন্ড টর্শন 0.75। তো শেয়ার টর্শনের ক্ষেত্রে আমরা 0.75 ইউজ করবো, বেন্ডিং মোমেন্টের জন্য 0.9, আর হচ্ছে কলামের ক্ষেত্রে হচ্ছে 0.75 or 0.65, ডিপেন্ডিং অন দ্য হোয়াট টাইপ অফ শেয়ার এনফোর্সমেন্ট ইউ আর ইউজিং। ইফ ইট ইজ স্পাইরাল দেন 0.75, ইফ ইট ইজ টাইড দেন 0.65। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। এইটাই ছিল বেসিক্যালি লেকচার, বাকিটা তো এইটুক আলোচনা করা থাকলো আমাদের থিওরি পার্টে। So I think we have lecture tomorrow, so we'll start from the next part. So study at your home, try to understand that this design philosophy. So these are very important: ultimate strength design method and working strength design method. So
these are important. So load magnification and strain reduction, and here is full strain reduction, only 50% working strain design আছে। স্যার হ্যাঁ স্পাইরালের ক্ষেত্রে হচ্ছে 0.75, তাই না? হুম হ্যাঁ স্যার ডিফেন্স ওই সেন্সর আরেকটা জিনিস, আমরা ওই যে স্পেসিংটা যে পড়ছিলাম না গতকালকে হুম লেকচার হুম 1-এ, হুম 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 স্যার স্পেসিং এর পয়েন্ট যে 1 বলা ছিল, ওইখানে বলছিল যে লেয়ারের মাঝখানে 1 ইঞ্চি করে গ্যাপ দিতে। এটা কি স্যার যদি বটমে দুইটা লেয়ার থাকে ওই দুই লেয়ারের এটা মাঝখানে 1 ইঞ্চি? এটা এটা আসলে আমি আমি আবার পরে দেখবো না, এটা বেসিক্যালি ওইটা আমরা ওইটাই ধরি, সেমই ধরি যে 1.5 ইঞ্চ, এখানে সম্ভবত কম ধরলেও চলে, কিন্তু যেটা লেখা আছে কত, বাট আসলে আমার যদি মনে পড়ে, হয়তো ভুল লিখছিলাম কিনা আমি শিওর না, কিন্তু আসলে কিন্তু আমরা ওইটাই ধরি যে 1.5 ইঞ্চ হচ্ছে মিনিমাম, প্লাস 1.5 টাইমস বার ডায়ামিটার, আর হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, এই তিনটাই ধরা হয়। তো ওইটা মতো পুরোনো কোড হইতে পারে, আমি লিখছিলাম, কিন্তু এইটাই আসলে আমরা এখন সব জায়গায় প্র্যাকটিস করি যে সাইডের দিকেও হচ্ছে 1.5 ইঞ্চ, 1.5 টাইমস বার ডায়ামিটার অ্যান্ড ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, আর ভার্টিক্যালের দিকে ওইটাই মেনটেন করি আমরা। এর জন্য তোমাদের আমি ওইটাই বলছি। ওটার মতো আমাদের বইও আছে, দেখবো না আমরা বইয়ে, বই আমরা দেখে নেবো একটু। আচ্ছা, তোমাদের ওকে বইটা তোমার সময় খোলা হয় নাই, তো বইটা একটু খুলি তোমার স্যার। সামনে। স্যার বলো, হ্যাঁ বলো, আমি শুনতেছি, বলো। ওই যে আমাদের যদি বটমে যদি দুইটা লেয়ার থাকে একদম বটমে, তাহলে ওইটাও কি ডাবলি রিইনফোর্সমেন্ট বলবো? মানে ডাবলি ডাবলি যেটা, একটা তো না স্যার না না, লেয়ার। ওইটাকে ডাব্লিউ না, ওইটাকে ডাব্লিউ, ওইটা তোমার হচ্ছে তোমার মানে সিঙ্গেল ডাব্লিউ রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে কম্প্রেশন এবং টেনশন দোনো জনে যদি রিইনফোর্সমেন্ট থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডাবল রিইনফোর্সমেন্ট। But if the reinforcement is only in the tension zone, that's single reinforcement. It can be double layered, but 2 layers, but it is still single reinforcement. ওকে স্যার। বইটা গেল। ওকে, এটা কিন্তু তোমাদের বই, হ্যাঁ, এটা পিডিএফটা। তোমরা লাকি যেটা পিডিএফটা পাওয়া গেছে, না পাওয়া গেলে তো তোমরা এটা পড়বা বাসায়, একদম লাইন বাই লাইন কিন্তু পড়বা। এই আমি যেগুলো বলছি, সার্ভিসিবিলিটি, স্ট্রেংথ, স্ট্রাকচার, সেফটি, এটা কিন্তু আছে, বাট অনেক বড় করে আছে। তোমাদেরকে আমি থিমটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো কারণ তোমরা এগুলো পড়তে গেলে তো সময় লাগবে অনেক, আমি তোমাদেরকে থিমটা, ডিজাইন বেসিস সব বলা আছে, ডিজাইন কোড চ্যাপ্টার 1, আমি চ্যাপ্টার 1-এই আছি। জাস্ট এই যে তোমাদের যেটা এইমাত্র বললাম, সেফটি প্রভিশনস, তারপরে হচ্ছে লোড ফ্যাক্টর কিভাবে করা হয়, তারপরে রিডাকশন কিভাবে করা হয়, এগুলো কিন্তু এই জায়গাতেই আছে। তো এরপর কিছু অ্যাজাম্পশনস আছে, ওগুলা খুব বেশি না। এটা হচ্ছে যে টাইড রেইনফোর্সমেন্ট, এটা হচ্ছে তোমার যে স্পাইরাল রেইনফোর্সমেন্ট, এটা হচ্ছে তোমাদের টাইড রেইনফোর্সমেন্ট। তো এরপর থেকে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব যে ডাব্লিউএসডি মেথড আসলে কিভাবে কাজ করে। তো ডাব্লিউএসডির আগেও একটা মেথড আছে, মানে মেথড না, বেসিক্যালি এটা ডিজাইন ফিলোসফি আছে, যে তুমি ম্যাটেরিয়াল অনেক কমায় করতে পারো, যে বিম কিছু ট্যারি পাবে না, এভাবে তুমি ডিজাইন করতে পারো আর কি। তো এটা কেমন হচ্ছে যে বিম ইজ uncracked, then actually use transform section concept, then beam is cracked. This is also WSD method. And finally, actually, you move to the USD method. So that's your chapter 2. So material chapter is already covered in lecture 1. ওখান থেকে তো এখন আমরা চ্যাপ্টার 1-এর এখান থেকে পড়াচ্ছি আসলে। চ্যাপ্টার 2 গতকাল যেটা বললাম যে 1 নাম্বার যেটা লেকচার ছিল সেটা হচ্ছে যে এগ্রিগেটের প্রপার্টিজ, তারপরে কিউরিং কি জিনিস, তারপরে ওয়াটার সিমেন্ট রেশিওর ইম্পর্টেন্স কি, কিভাবে তুমি প্লেসিং, কম্প্যাকশন, কিউরিং করবা, এইসব জিনিসগুলো আছে, কোয়ালিটি কন্ট্রোলের অ্যাসপেক্টগুলো এখানে আছে। এটা কমপ্লিটলি থিওরিটিক্যাল, এগুলো তোমরা নিজেরা পড়বা, বাট অবশ্যই পড়বা, আমি বলতেছি নিজে না পড়লে নিজে ক্ষতি করবা, আমি বলে দিচ্ছি না, আমি তোমাকে বলেছি অবশ্যই পড়বা। তো পরীক্ষায় দিব কি দিব না সেটা পরের কথা, বাট পড়বা, অবশ্যই পড়বা, যেগুলো ইম্পর্টেন্ট জানা উচিত তোমাদের এগুলো। একবার রিডিং পড়লেও তুমি বুঝবা, তুমি নিজেই বুঝবা যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তো লং টার্ম লোডিং লাগবে না, এটা না পড়লেও চলবে, এগুলো দরকার নেই। বাট প্রথম পার্ট টু প্রপার্টিজ অফ কম্প্রেশন দরকার নেই এগুলো পড়ার। অ্যাডমিক্সচার পর্যন্ত পড়লেই হবে 2.7, এই 2.7 পর্যন্ত পড়বা তোমরা, রিডিং পড়বা বইটা। দেন এগুলো লাগবে না, কিছু আছে দরকার নাই। ইনফোর্সিং বার, আচ্ছা এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই জায়গাটা এটা পড়বা 2.13,
2.30 টা পড়বা। That why did we choose actually steel for as a tension member in the concrete? Why not other material? Because there are few reasons. So these are the reasons. Number one is that steel is weak in corrosion, and concrete can provide it extra cover to stop corrosion. Number one. Number two is uh, steel and concrete. It has very good bonding by nature. It has been seen. যে খুব ভালো বন্ডিং হয় দুজনের মাঝখানে, এটা হচ্ছে খুব ভালো জিনিস। আরেকটা জিনিস হচ্ছে দ্যাট থার্মাল কোএফিসিয়েন্ট, কারণ যখন টেম্পারেচার চেঞ্জ হবে কনক্রিট এক্সপ্যান্ড করবে, কারণ স্টিল যদি বেশি এক্সপ্যান্ড করে, অনেক বেশি এক্সপ্যান্ড করে, তখন কিন্তু একজন একজনের থেকে বেরিয়ে আসবে, বন্ডিং হবে না, ফেল করবে। তো দেখা গেছে দুজনের থার্মাল কোএফিসিয়েন্ট, এক্সপানশন কোএফিসিয়েন্ট খুব কাছাকাছি। যদি টেম্পারেচার চেঞ্জও হয়, আগুন লাগে বা কিছু হয়, তখন দেখা যাবে কনক্রিট যতটুকু বাড়ছে ডেফিনেটলি স্টিল বেশি বাড়বে, বাট অতটা বেশি না, কাছাকাছি বাড়ে। তো যার কারণে তাদের মধ্যে খুব বেশি বন্ড স্ট্রেস তৈরি হবে না। এরকম কিছু ন্যাচারাল কারণে we have chosen steel as a reinforcing bar in the concrete. তো এটা খুব ইম্পর্টেন্ট, জানা উচিত তোমাদের, reinforcing steel for steel concrete। ওকে, এটা একটু দেখো। তারপরে এটা বলা হয়েছে যে কি কি টাইপের রড হয়, এগুলো বার সাইজ, কোনটা দেখি মিন করে, এগুলা রেসিস্ট্যান্ট কার্ভ, আগে দেখছো এগুলা ওয়েল্ডিং, এগুলো লাগবে না তেমন কিছু, লাগবে না, শেষ। এই তো পরের চ্যাপ্টার হচ্ছে ফ্লেক্সার অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ, এটা হচ্ছে মেইন চ্যাপ্টার বেসিক্যালি। হ্যাঁ, এটা হচ্ছে আসল। তো আমি এবার মিড ওয়ানে যে মেইনলি প্রশ্ন করব, মেইনলি চ্যাপ্টার 1 থেকে কিছুটা আসবে, আর হচ্ছে চ্যাপ্টার 3 থেকে বেসিক্যালি এখান থেকে মেইন শুরু হবে। তো চ্যাপ্টার 3 আমরা আসি নাই, আমরা আসবো সামনে। Okay, that's all about the theory class. So now we are going to start our lab class very shortly. I have prepared a manual for you for lab class, and I have shared this manual with you in the Google Classroom. You can download it from there. But before that, let me see how do you want to do it. So I already have given you attendance, full attendance, because as I said, for the first class, I'll give you full attendance. So I already have given attendance, that's not a problem. In this design lab, what we're gonna do, we'll design a practical bridge. Okay, practical bridge, slab bridge. We'll design a practical slab bridge. So I'll solve a math based on my data. Then I'll modify the data, and I'll give you different data to you. So based on that data, you will solve your math. Okay. So, and also I have set a problem as well, practical problem. So you read the problem and you will give the solution. But before going there, you need to know the design philosophy and how you will conduct and where you'll get the provisions, because building normally we design based on, as I said, ACI code, American Concrete Institute, or the IBC, UBC code, Uniform Building Code, or Euro code. These are mainly for actually building design. But if you go for bridge, then actually all over the world, ASHTO is the very powerful. So American Association of State Highway and Transport Official. So ASHTO basically they have all the recommendations how to analyze and design a bridge. তো ব্রিজের জন্য তুমি কিন্তু এসিআই কোড অ্যাপ্লাই করলে হবে না, ব্রিজের জন্য তোমাকে অ্যাস্ট্রো কোড অ্যাপ্লাই করতে হবে। বাট দেয়ার ইজ সিমিলারিটিস, এসিআই কোড বিল্ডিং এর জন্য যেই কোড, বা বিএনবিসি কোড, বিএনবিসি যেটা বাংলাদেশে আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটাও কিন্তু বেসিক্যালি বিল্ডিং এর জন্য, এটা ব্রিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। তো ব্রিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে ব্রিজের লোডিং ডিফারেন্ট, এর বিহেভিয়ার ডিফারেন্ট, এর কম্পোনেন্টস গুলো ডিফারেন্ট, তোমাকে ব্রিজের গাইডলাইন ইউজ করতে হবে, যেটা আমরা বলতেছি অ্যাস্ট্রো। বাট এদের ডিজাইন ফিলোসফি কিছুটা ডিফারেন্ট এসিআই কোড থেকে। তো এই জন্য আমাদের কোডটাকে একটু আমাদের জানতে হবে যে এই কোডে কোথায় কি আছে না আছে। দ্য কোড উই আর গোনা ইউজ HTML code. I do also have shared with you the code as well. So this is HTML 2012 version, almost new as well. So if you see the page number, this is 1661 page. It's a huge book, and many things are there, and lot of information are there. So you have to understand that where can you find which information. That's the challenge, finding the information. এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ, খুঁজে পাওয়া কোথায় কি আছে না আছে, কোথায় আমি খুঁজবো, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তো এখানে আসলে বেসিক্যালি কাজ এভাবে করছে, ব্রিজের লেআউট থেকে শুরু করে লোড চ্যাপ্টার আছে, যেখানে কি কি লোড ধরবেন সেটা বলা আছে, কিভাবে লোড ধরবেন সেগুলো বলা আছে, ডিজাইন কিভাবে করবেন, কোন কম্পোনেন্টে কি কি রেসপন্স ধরতে হবে, সব বলে দিচ্ছে। বাট খুঁজে পাওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জ, যেহেতু 1661 পেজ, it's a challenge for you. That's why actually I have summarized the things, and
In this manual, actually, I have given the related materials mainly here. এখান থেকে শুরু হয়েছে, this chapter 2, I think. Yeah, from this H12 provisions. তো ওইখান থেকে আমি নিছি, ওই প্রভিশনস থেকেই আমি নিছি, বাট যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি মোটামুটি সামারাইজ করছি। বাট এটা কোত্থেকে নিছি, কোন টপিকস বলা আছে, যেমন আর্টিকেল A1.3, ফর এক্সাম্পল এখানে বলা আছে আর্টিকেল A9.7.11, তাহলে তুমি এই এসটিএলএফডি কোডে আর্টিকেল যে 9.7.11 যাও তুমি খুঁজে পাবা। যেমন ধরো এখানে কিন্তু বলা আছে, এটা হচ্ছে আর্টিকেল 311.5.8, মানে 3 নাম্বার চ্যাপ্টারের 11 নাম্বার, 3 নাম্বার চ্যাপ্টারের 11 নাম্বার টপিক্সের আন্ডারে, 5 নাম্বার টপিক্সের আন্ডারে, 8 নাম্বার টপিক্সের আন্ডারে 2, এভাবে গেছে। তাহলে এখানে কিন্তু 8 এর পরে হয় 8.3 আছে, অথবা 8 শেষ, দেন 5.9 শুরু হবে, 5.9 শুরু হয়ে গেছে। তো এইভাবে তুমি যদি খুঁজো, তুমি কিন্তু বেসিক্যালি আমার এই সবগুলো রেফারেন্স দেওয়া আছে, যে জিওমেট্রিক ডাইমেনশন তুমি করতে ধরবা, ক্লিয়ার কভার ব্রিজের ক্ষেত্রে কত হবে, এরকম ভাবে বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গায় আমি আলোচনা করছি এখানে। তো এটা হচ্ছে কাইন্ড অফ একটা রেফারেন্স বুকের মতো। তো আমি যখন ডিজাইন করব, আমি তোমাকে কিন্তু বলবো যে আমি ওখান থেকে নিচ্ছি এটা, তোমরা পরে এখান থেকে দেখে নিবা যে কি আছে না আছে ওই জায়গায়, এরকম ব্যাপারটা। আসলে এই কোর্সটা কিন্তু অনেক হেভি একটা কোর্স, আসলে অনেক হেভি একটা কোর্স। মানে এটা আসলে মানে অন্যান্য জায়গায় কিন্তু এটা আপনার 6 ক্রেডিট পড়ানো হয়, দুইটা কোর্স মিলে 6 ক্রেডিটের বেশি, 7.5 ক্রেডিট পড়ানো হয়। এটাকে আমরা 4.5 ক্রেডিটে কম্প্যাক্ট করছি। তো যার কারণে এটা একটু হেভি, তোমাদেরকে একটু মানে এফোর্ট দিতে হয় বেশি আর কি। তো এটা হচ্ছে এই ল্যাবের কাজ, আমরা এভাবে করবো। তোমরা রিপোর্ট সাবমিট করবা, রিপোর্টে থাকবে হচ্ছে 33% মার্ক, আচ্ছা রিপোর্টে থাকবে হচ্ছে 20% মার্ক, আর বাকি 13% থাকবে হচ্ছে তোমাদের ভাইভাতে। So in the Viva as well, I'll ask you that how did you design, how did you analyze. So if you design or analyze by yourself, then you can answer my question. And I'll show you my rubrics, that what are the different rubrics I have, how I will mark you. I have my rubrics. So today I'll just discuss the theoretical portion very shortly. These are actually self-reading part. You can read by yourself. I think you can understand. So I have given this thing just to increase your knowledge, nothing else. These are just preliminary knowledge you need. So bridge, all of you know. So you have seen bridges. So there are different types of bridge, different forms of bridge. The bridge made of different materials as well. So this is nothing but a structure that helps you to cross any obstacle or any canal or any river or any sea as well nowadays, and to hills as well. It can be viaduct as well, that there is no water but actually dry land, but you are just want to connect to hills as well. That's also a bridge, so that তোমাকে যে কোনো obstruction ক্রস করতে তোমাকে হেল্প করবে। এটা নিচে পানি থাকতেও পারে, নাও থাকতে পারে। পানি থাকলে সেটা ব্রিজ বলা হয়, আর যদি পানি না থাকে এটাকে আমরা বলি ভায়াডাক্ট। এই হচ্ছে পার্থক্য। তো এটা বিভিন্ন ছবি দেওয়া হয়েছে এই জায়গায়। So different types of bridge are there. So if you go for actually material point of view, then you can see there are actually masonry bridge that's made of actually এটা কনক্রিট না, তখন কিন্তু কনক্রিট ছিল না, তখন কিন্তু তারা অ্যাকচুয়ালি ন্যাচারাল যে পাথর পাওয়া যেত, এগুলোকে তারা বিভিন্ন শেপে কেটে 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 তারা বসাইছে, বসায় কিন্তু তারা ব্রিজ তৈরি করছে। তো এগুলো হচ্ছে তোমাদের মেশিনারি ব্রিজ, এগুলো পুরোনো ব্রিজ। তো আছে বিভিন্ন দেশে এইসব ব্রিজগুলো এখন অ্যাভেলেবেল আছে, মেশিনারি ব্রিজগুলো, যেটা সার্টেন লেভেল অফ অ্যাডভান্টেজ, সার্টেন লেভেল অফ ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল। So if you go for the mainly advantage, so they are actually architecturally beautiful, durable, they don't have any corrosion, and high compressive strength. But if you go for the disadvantage, then actually you need a huge amount of labor and geometric complexity is there. So soil bearing capacity should be very high, because as they're very very heavy, made of only stone, and low tensile strength. So that's why actually go for arch pattern. With low torsional and tension capacity, এটা কিন্তু কোনো টেনশন নিতে পারবে না। যখন কি করছি দেখছি আমরা আর্চের মতো করছি আমরা, যাতে করে কোনো টেনশন না আসে, কম্প্রেশন আসুক সমস্যা নেই, কারণ স্টোন তো কম্প্রেশন নিতে পারবে, টেনশন তো নিতে পারবে না। তো এরকম তোমরা বেসিক্যালি একটু এখান থেকে এগুলো পড়বা, তোমরা পড়লেই বুঝবা। আমি এভাবে এগুলো লেখা হয়েছে বা এখান থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমি কম্পাইল করছি, আমি নিজে এডিট করছি, করে নিয়ে যাতে তোমরা খালি পড়লেই বুঝবা। যা কিন্তু বলা আছে বিশ্বের সর্বোচ্চটা কোথায় আছে, এটা অ্যাডভান্টেজ প্রত্যেকটা জন্য লিখছি আমি এগুলো। তো তোমরা একটা বইয়ের মতো পড়লেই তোমরা বুঝবা। এগুলো আসলে খুবই আলোচনা করার তেমন কিছু নাই, জাস্ট তোমাদেরকে এটা আমি একটু শর্টলি ব্রিফ দিয়ে দিচ্ছি। মেইনলি হচ্ছে ওই যে এইটা কোডটা, S12 কোডটা, ওইটা আমি তোমাদের সাথে আলোচনা করবো কোথায় কি আছে না আছে। So then if you go for the timber bridge, timber bridge is also common because it's an architectural beauty, availability of material, and many countries they have timber bridge as well.
Then after the timber, then actually steel bridge came. So the main problem in timber bridge was its durability, because there is a problem of insects. Insects may attack your bridge, so it reduces its lifetime. Fire is also very dangerous for timber bridge, কারণ এটা ফায়ার লাগলে কিন্তু শেষ পুরো যাবে। কিন্তু এগুলো হচ্ছে সমস্যা। বাট when it comes to steel, and actually it's a boom in the bridge industry kind of, কারণ যখন স্টিল আসলো, টেনশনে অনেক নিতে পারে, কম্প্রেশনে অনেক নিতে পারে, হাই স্ট্রেংথ, হ্যাঁ, প্রোডাকশন কস্ট একটু বেশি, ঠিক আছে, কিন্তু মানে এইসব দিক দিয়ে তাদের অনেক লিমিটেশন কমে গেছে। ফায়ার রেজিস্ট্যান্স আছে ভালো, মোটামুটি টিম্বার থেকে ভালো, বাট ডেফিনেট কনক্রিট থেকে কম, বা টিম্বার থেকে ভালো। তো যার কারণে দেখা গেছে অ্যাকচুয়ালি এইখানে যে যে স্প্যানের লিমিটেশন ছিল 300 ফিট বা এরকম 550 ফিট যেতে পারতাম আগে আমরা, এইটা থেকে কিন্তু লাভ দিয়ে তোমরা দেখবা যে এইটা জাম্প দিয়ে কত লিখছি তো কোনো এক জায়গায়, এই যে 1991 কোন চলে যাওয়া গেছে, 2000 মিটারে চলে গেছে, 2 কিলোমিটার ব্রিজ এখন করা যায় স্টিল ব্রিজের মাধ্যমে আসার পর। তো ম্যাটেরিয়ালের ডেভেলপমেন্ট কিন্তু স্টিম ইন্ডাস্ট্রি তোমাদের মানে শেক করছে এই ব্রিজ ইন্ডাস্ট্রি। দেন অ্যাকচুয়ালি রেইনফোর্স কনক্রিট ব্রিজ আর দেয়ার। তো রেইনফোর্সমেন্ট কনক্রিট আবিষ্কার করে, বা রেইনফোর্স কনক্রিট, সেটাও বেশ ভালো পপুলারিটিস পাইছে, কারণ যে কোনো শেপ দেওয়া যায়। এটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ, হচ্ছে তুমি চাইলে যে কোনো শেপ দিতে পারবা, তুমি ফর্ম ওয়ার্ক করবা, কাস্টিং করবা, এটা ওই শেপে হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের সুবিধা। তো এই কনক্রিট ব্রিজ দিয়ে মোটামুটি 450-500 মিটার পর্যন্ত স্প্যান যাওয়া যায়। Then pre-stress bridge আসছে। So pre-stress bridge, basically there are two types. One is actually pre-tension, another one is post-tension. So in pre-tension bridge, what we do, আমরা আগে একটা স্টিল রডকে টান দিই, হিউজ টেন্সাইল লোড দিই, টান দিয়ে ধরো লম্বা করি বা টান টান করে রাখি, দেন উই কাস্ট ইট। আমরা এখানে কনক্রিট ঢালাই করি। যখন কনক্রিট ঢালাই করি, কনক্রিট শক্ত হয়ে যায়, তখন আমরা এখান থেকে এটা রিলিজ করে দিই। রিলিজ করে দিলে কি হবে, এই স্টিল কিন্তু তাকে ভিতর দিকে চাপ দিবে। তাহলে চাপ দিলে পরে কি হবে, এটা আগে থেকে এটা উল্টা দিকে, উপরের দিকে কিছুটা কি হবে, বেঁকে থাকবে, দেখবা না, মানে স্লাইটলি। আর যখন এর উপরে লাইভ লোড আসবে, তখন কি হবে, এটা আসলে বেসিক্যালি ব্যালেন্স হবে। তার মানে হচ্ছে তুমি অনেক বেশি মোমেন্ট ক্যারি করতে পারবা। দ্যাটস দ্য কনসেপ্ট অফ pre-tensioning or post-tensioning. But if you go for the post-tensioning, what we do, we basically place normal rebar, we cast the reinforced concrete. When the concrete become hardened, then actually we pull it. We pull it with we have jack system, and we have high powerful machines. We apply the force here, and we jack. আমরা পরে টান দিয়ে এখানে জ্যাক করে দিই। জ্যাক করে দিলে তখন কি হয়, তখন আবার এই স্টিলের আবার চাপ দেয়। একই কনসেপ্ট, মানে একটা হচ্ছে আমরা আগে টান দিয়ে কনক্রিট ঢালাই করে কনক্রিট শক্ত করে ছেড়ে দিই, আর একটা হচ্ছে কনক্রিটের এখান থেকে আমরা কনক্রিটের ভিতর থেকে আমরা প্রোফাইল রাখি, বা কনক্রিটের ভিতর থেকে আমরা মানে আগে আমরা পাইপ ঢুকাই, পাইপ ঢুকাই, সেই পাইপের মধ্যে থেকে আমরা বেসিক্যালি প্রি টেনশনিং যে পোস্ট টেনশনিং যে আমাদের কেবল আছে বা স্টার্ন আছে সেটা ঢুকাই। ঢুকানোর পরে আমরা ওখানে টান দিই, টান দিয়ে দেন দুই পাশে জ্যাক দিয়ে লাগাই দিই, যেমন হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার আসলে পোস্ট টেনশনিং। এখানে ভিতরে পাইপ আছে আসলে, পাইপের মধ্যে থেকে আমরা এই স্টান গুলো আনছি, আনার পরে দেন আমরা টান দিয়ে জ্যাক করে দিচ্ছি। এখন কিন্তু এটা হিউজ মানে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করতেছে ডিমের উপরে। তো এটা এটা হচ্ছে পরে অ্যাপ্লাই করা হয়, এটা আগে অ্যাপ্লাই করা হয়। তো এটার মাধ্যমে ডিফ্লেকশন অনেক কমে আসে এবং অনেক বেশি মুভমেন্ট সে ক্যারি করতে পারে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ টেনশনিং, পোস্ট টেনশনিং। Then actually I had discussed here that not the material, rather the material form of bridge, মানে এটার স্ট্রাকচারাল ফর্মটা কেমন। তো এরকম ভাবে তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি দেখবা বিম ব্রিজ আছে। বিম ব্রিজ নাথিং বা টেনশন কম্প্রেশন ব্রিজ। তো সিম্পল একটা যেমন স্ল্যাব ব্রিজ, একটা কাঠের তুমি একটা টুকরা রেখে দিলা দুইটা সাপোর্ট উপরে, এটা একটা বিম ব্রিজ। এগুলো সবই তোমার বিম ব্রিজের এক্সাম্পল। জাস্ট একটা সিম্পল একটা তুমি মেম্বার রেখে দিলা, তুমি যখন লোড অ্যাপ্লাই করলে এর উপরে থাকবে কম্প্রেশন, নিচে থাকবে টেনশন, সিম্পল বিম ব্রিজ। দেন অ্যাকচুয়ালি আমরা ট্রাস ব্রিজ, ট্রাস ব্রিজ আর বিম ব্রিজ কিন্তু দেখতে কি সেম না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। ট্রাস ব্রিজ ইজ মেড অফ মেইনলি মেড অফ স্টিল অ্যান্ড অ্যাকচুয়ালি রিপিটেটিং প্যাটার্ন অর ইরেগুলার প্যাটার্ন অফ ট্রায়াঙ্গুলার শেপ। এটার মাধ্যমে সুবিধা কি, লং স্প্যান হয়, লাইট ওয়েট হয় অনেক বেশি, বাট কমপ্লেক্সিটি আছে, তৈরি করা ঝামেলা, অনেক এক্সপার্টিজের প্রয়োজন হয়, বাট দেখতেও সুন্দর। ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন কিন্তু তৈরি করা যায় অ্যাকচুয়ালি ট্রাস ব্রিজ দিয়ে। তো ট্রাস ব্রিজের ফর্ম আর বিম ব্রিজের ফর্ম কিন্তু সেম না, তো মেকানিজমও ডিফারেন্ট। ইন দ্য ট্রাস ব্রিজ there is only tension and compression in the structural member, but beam bridging just a bending moment তৈরি হয়ে করে। Arch bridge, so if you go for arch bridge, then actually this is arch.
যে হ্যালো স্যার। নেটওয়ার্কে কি সমস্যা করতেছে স্যার? মনে হচ্ছে স্যারের নেট নাই মনে হয়। হ্যালো, কোন পর্যন্ত শুনছিলা? স্যার ওই যে আর্টস পর্যন্ত। ট্রাস্ট ব্রিজটা পুরো শুনতে আর পেরেছি, এরপর আর শুনতে পারিনি। জি স্যার, আর্টস পর্যন্ত শুনছি। স্যার আর্টস পর্যন্ত। acha, arch. Okay, okay. So after arch, basically, actually, we're talking about the cantilever bridge or cable-stayed bridge and suspension স্যার bridge. Now, স্যার since why you are moving? স্যার স্ক্রিন স্ক্রিনটা শেয়ার দেন। Oh, উঠে গেলাম কেমনে বুঝলাম না। Okay. So after the arch bridge, we are talking about the cantilever bridge, cable-stayed bridge, or other bridge because of its wide navigation. Wide navigation means actually when there is a ship movement, then actually the distance between the pier or the support should be wide, maybe 500 meter, 1000 meter, 800 meter. In that time, actually, you cannot put any pier within the canal or the river. In that time, we go for such kind of cable strait or suspension bridge. Here, what happens that from the deck, the load is transferred to the tower through the cable. Then the tower transfer the load from the top of the tower to the bottom of the tower. So there are different types of different forms, almost concept same, but actually looking is different actually, but theme is same, that the load is transferred from the deck to the tower and tower top to the tower bottom. So I think the longest cable-stayed bridge in the world is now 1,104 meters. Then suspension bridge, there's difference that in cable-stayed bridge, the load is transferred from the deck to the tower directly by the hanger cable. But if you go for suspension bridge, then the load is transferred from deck স্যার কেটে কেটে আসে। to the স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার, কেটে কেটে আসতেছে। স্যার আবার আউট হয়ে গেছে। মাদার কেবল, এখানে হচ্ছে মানে দুইটা কেবল আছে। আবার দেখো তাহলে একটু। স্যার হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? মানে এখন শুনতেছি, বাট মাঝখানে সব কথা কেটে গেছে। জি স্যার, এতক্ষণ শুনি নাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। সমস্যা ওই আমি তো ভিডিও করতেছি, শেয়ার করবো না, তোমরা দেখে নিও। হ্যাঁ, ওকে স্যার। মেইনলি হচ্ছে তোমরা এটা মানে রিড করলেই
বা এগুলো এগুলো আসলে মানে কম মানে জটিল কোনো আলোচনা এখানে নাই। Then actually the movable bridge. So movable bridge is the type the bridge is moving to provide navigation. Navigations mean actually so that the ship or the water transports they can move through that channel. So there are different types of, for example, sometimes this is called bascular type. নর্মালি ইউরোপে এগুলো খুব বেশি কমন, যে ব্রিজের দুটো পার্ট থাকে, দুইটা পার্ট উপর দিকে উঠে যায়, এটা হচ্ছে বাস্কুলার টাইপ। তারপরে যে লন্ডন গেট ব্রিজ যেটা আছে, এটাও কিন্তু আসলে কাইন্ড অফ একটা মুভেবল ব্রিজ, এটা উপরে উঠতে পারে, এটা কিন্তু কাইন্ড অফ বাস্কুলার টাইপ, মাঝখান থেকে উঠে যায় কিন্তু। তারপরে এরকম টাইপেরও আছে যে অ্যাকচুয়ালি লিফট ব্রিজ, উপর দিকে উঠে যায়, এরকমও আছে যে নিচ থেকে নেভিগেশনের জন্য এখান থেকে শিপ যাবে, তো কি করার আছে, ব্রিজ আসতে থেকে উপরে উঠে দিচ্ছে। এরকম টাইপের বিভিন্ন রকম মুভেবল, বা সময় সুইং করে ঘুরে যায়, এরকম আছে। তারপরে ডাবল বাস্কুলার যেটা মানে দুই দিকে মুভ করে, এরকমও হয়। এরকম আছে এক ধরনের, এটাকে কি বলে, টিল্টিং ব্রিজ, যে ব্রিজটা এভাবে সরানো থাকে, যখন থেকে শিপ টিপ যাওয়ার চেষ্টা করে তখন তারা এভাবে কাট করে দেয়, এরকম ভার্টিক্যালি যে এরকম এরকম আছে আর কি। তো এই হচ্ছে বিভিন্ন টাইপের মুভেবল ব্রিজ। এটা মানে জটিল কোনো এর মধ্যে কনসেপ্ট নেই, তোমরা পড়লেই বুঝবা, সমস্যা জাস্ট যেহেতু ইন্ট্রোডাক্টরি। Then actually the construction mechanism. So based on the construction mechanism, there are two types of bridge. One is a cast in situ bridge, and the one is a precast bridge. So in cast in situ bridge, we do the formwork at the exact location where the bridge is going to be constructed, and we cast it over there. That's cast in situ. But actually, there are some other type, that's segmental construction in the industry or in the. Then we transport the segment to the bridge side. Then actually we join them or combine them. Especially for বক্স গার্ডার ব্রিজ আমরা এগুলো করি, যে বক্সের বিভিন্ন সেগমেন্ট গুলা নিচে বা ধরো তোমার ইন্ডাস্ট্রি তারা বানায়, বানানোর পরে তারা যেটা সেগমেন্ট গুলো সার্টেন লেভেল, কোনো সময় দেখা যায় যে এত গভীর নিচে এখানে তুমি পারতেছো না এই জায়গায় যে তুমি এখানে ফর্ম আপ করতে, ইন দ্যাট টাইম বা সময় আবার মানে ডেকের সাথে রেখে মুভেবল ফর্মওয়ার্কও করে, এরকম টেকনোলজি আছে। বিভিন্ন টেকনোলজি বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় অ্যাডপ্ট করে, সো ডিপেন্ডিং অন সিচুয়েশন। বাট এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রিকাস্ট ব্রিজ, যেটা বললাম, যেটা হচ্ছে যে দেখতে পেয়েছি প্রিকাস্ট ব্রিজ, যে সেগমেন্টাল কনস্ট্রাকশন করছে, বড় বড় সেগমেন্ট অনেক সময় হয় আসলে ট্রান্সপোর্ট করে নিয়ে জায়গায় বসায় দিয়ে তারা কম্বাইন করে ফেলছে কিছু components of a bridge. So there are three main components in a bridge. The topmost component is the deck, over which the vehicles or the live load moves. Then this is the whole part is actually is your superstructure. So deck and girder, this combines your superstructure. And the bottom part, that's starting from the pier or the abutment, this is actually your bottom part, is called substructure. So in between superstructure and substructure, there is one component, this is called bearing. হচ্ছে এই যে দুটো মাঝখানে থাকে, তো সুপারস্ট্রাকচার হচ্ছে কি ডেক, তোমার গার্ডার, তোমার লাইট, তোমার পোস্ট এটসেট্রা, যেটা উপরে থাকে, যেটার থেকে লাইভ লোড মুভ করে। আর একদম নিচের যেটা পার্ট, যেটা তোমার সুপারস্ট্রাকচারকে সাপোর্ট দেয়, অ্যাপার্টমেন্ট হতে পারে, পিয়ার হতে পারে, এগুলো হচ্ছে আমাদের সাবস্ট্রাকচার। আর এই সুপারস্ট্রাকচার আর সাবস্ট্রাকচার মাঝখানে যে কম্পোনেন্টটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে বেয়ারিং। নর্মালি দেয়ার ডিফারেন্ট টাইপস অফ বেয়ারিং আর দেয়ার। মেইন পারপাস হচ্ছে যে ওই যে আমরা এতদিন দেখে আসছি যে বিম অ্যানালাইসিস করার সময় যে এক পাশে কি আছে, এক পাশে আছে হিঞ্জ আর এক পাশে আছে রোলার সাপোর্ট, এই সিচুয়েশনগুলো আসলে সিমুলেট করার জন্য এরকম বেয়ারিং ইউজ করা হয়। বিভিন্ন টেকনোলজি এখানে আসছে বেয়ারিং এর, অনেক সময় রাবার বেয়ারিং, এখন মেইনলি যেটা চলতেছে এখন ভেরি কমন রাবার বেয়ারিং। সুবিধা হচ্ছে যদি তোমার টেম্পারেচার চেঞ্জ হয়, গার্ডারের লেন্থ বেশি কম হয়, সমস্যা নাই, সেটা কিন্তু সে তোমার এই অ্যাবার্টমেন্টে ট্রান্সফার করবে না, এটা অলমোস্ট এই রাবার যে আছে বেয়ারিং আছে সে নিজেই অ্যাবজর্ব করবে। এটা কিন্তু যদি তুমি ফিক্সড কনস্ট্রাকশন করে দাও, অনেক লং স্প্যান ব্রিজ হয়, তাহলে কিন্তু টেম্পারেচার চেঞ্জের কারণে যদি গার্ডার ছোট হয় বা বড় হয়, সে কিন্তু এক্সট্রা স্ট্রেস তৈরি করবে তোমার অ্যাপার্টমেন্টে বা সাপোর্ট সিস্টেমে, যার কারণে দুটার মধ্যে সেপারেট রাখা হয়। প্লাস অনেক সময় জার্কিং হয় বা অনেক সময় ভাইব্রেশন হয়, সেগুলোর ইম্প্যাক্টও যাতে করে অ্যাপার্টমেন্টে বা পিয়ারের মধ্যে কম আসে, এগুলো ইনস্যু করার জন্য বেসিক্যালি উই ইউজ সাচ কাইন্ড অফ রাবার বেয়ারিং অর আদার ফর্মস অফ বেয়ারিং। তো এগুলো এখানে বলা আছে, বেয়ারিং এর টাইপ, বিভিন্ন রকম বেয়ারিং এখানে দেখানো হয়েছে, রাবার বেয়ারিং, হ্যাঁ, তারপরে এখানে তো রোলার বেয়ারিং, এই যে ডিসপেয়ারিং আছে, রোলার বেয়ারিং শুধু দেওয়া হয় না, এই যে আছে, এই যে এটা হচ্ছে তোমার যে রোলার বেয়ারিং, এটা হচ্ছে কাইন্ড অফ হিঞ্জের মতো, আর এটা হচ্ছে তোমার পিওর রোলার, রোলারের ছবি দেওয়া আছে জায়গায়, একদম রোলার। তো এরকম ভাবে কিন্তু দেওয়া হয় রোলার সাপোর্ট। এখন যেহেতু রাবারটা খুব ভালো, এটা তোমাকে ট্রান্সলেশনও দিচ্ছে,
প্লাস শক অ্যাবজর্বেশনের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এখন রাবার বেয়ারিংটাই এখন অ্যাকচুয়ালি খুব বেশি চলতেছে। তো সাবস্ট্রাকচার যেটা বললাম যে পিয়ার, অ্যাবাটমেন্ট, ফাউন্ডেশন এগুলো থাকে, যেগুলো হচ্ছে তোমার পিয়ার। সো 3 কলাম পিয়ার বা 4 কলাম পিয়ার বা 2 কলাম পিয়ার, এটা হচ্ছে তোমার 2 কলাম পিয়ার। দুইটা কলাম আছে, পিয়ারের উপরে একটা পিয়ার বেন্ট আছে, কাইন্ড অফ বিম, পিয়ারের উপরে একটা বিম, সেই বিমের উপরে গার্ডার হচ্ছে। তো পিয়ার, দিস ইজ কল্ড পিয়ার বেন্ট, এন্ড দিস ইজ গার্ডার, এন্ড দিস ইজ ডেক। এটা হচ্ছে 4 কলাম পিয়ার, 4টা কলাম আছে, 4টা কলামকে কানেকশন করে আমরা পিয়ার দিলাম, সেই পিয়ারের উপরে বেসিক্যালি আবার গার্ডার আছে, গার্ডারের উপরে ডেক। আর অ্যাবাটমেন্ট হচ্ছে দুই এন্ডে সয়েলটাকে ধরে রাখার জন্য প্লাস গার্ডারকে সাপোর্ট দেওয়ার জন্য যেই পার্টটা থাকে, ছবি দেখাচ্ছি আমি, এই যে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আমার অ্যাবাটমেন্ট, একদম এন্ডে, নিচের দুই মাথায় থাকে। তো এই পাশের যে ওয়ালটা, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি উইং ওয়াল টু রিটেইন দ্য সয়েল, মাঠটাকে ধরে রাখার জন্য। এই জায়গায় কিন্তু আমার কোনো সাপোর্ট নেই, আমি সয়েল ফিলিং করছি, সয়েল ফিলিং করে তার উপরে হচ্ছে আমি এখানে রোড কনস্ট্রাকশন করে ফেলছি। অতএব যদি এখানে এইটা না দেই উইংটা, এই মাটি কিন্তু আস্তে আস্তে কি হবে, সরে যাবে, সরে গেলে রাস্তা ভেঙে যাবে। যার কারণে এখানে মাটিটাকে ধরে রাখার জন্য এরকম দুই পাশে উইং ওয়াল প্লাস এই সামনেও কিন্তু অ্যাবাটমেন্ট দেওয়া হয়। অ্যাবাটমেন্টের কাজ হচ্ছে সয়েল রিটেইন করা প্লাস এই অ্যাবাটমেন্ট এবং পিয়ারের নিচে কি আছে, অ্যাবাটমেন্ট এবং পিয়ারের নিচে আছে তোমার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কাজ কি? ফাউন্ডেশনের কাজ হচ্ছে এই যে সুপার স্ট্রাকচার প্লাস অ্যাবাটমেন্টের যে লোড আসছে ডিপ সয়েলে বা শ্যালো সয়েলেও হইতে পারে, যদি ভালো বেয়ারিং ক্যাপাসিটি থাকে মাটির, তুমি সেখানে ছেড়ে দিবা। এভাবে ছেড়ে দিবা যাতে করে মাটির সেই পরিমাণ স্ট্রেস বা লোড ক্যারি করতে পারে। এটা তোমার ফাউন্ডেশন থেকে আসবে। তুমি সয়েল টেস্ট করবা, দেখবা কোন লেয়ারের মাটির ক্যাপাসিটি কত, সেই অনুসারে হবে। তো ডিপেন্ডিং অন দ্যাট দেয়ার ডিফাইন টাইপস অফ হয় যে তোমার সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি ভালো, বেশ ভালো, উইদিন 10 ফিট 15 ফিটের মধ্যে তুমি ভালো সয়েল পাচ্ছ এবং কলামের পিয়ার থেকে যে পরিমাণ লোড আসতেছে এটা নিতে পারতেছে, দেন অ্যাকচুয়ালি ইউ ক্যান গো ফর সাচ কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল ফুটিং। বাট শ্যালো ফাউন্ডেশনের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি ভালো আছে, বাট এক এক জায়গায় সয়েলের প্রপার্টিজ এক এক রকম। দেন দ্যার ইজ পসিবিলিটি যে এই কলামটাকে দেবে যেতে পারে, বাট পাশের কলামটা ডাবলো না, বা এটা ডাবলো না, পাশেরটা দেবে গেল, সেটেলমেন্ট হয়ে গেল, হইতে পারে। সেক্ষেত্রে কিন্তু কলামে মানে পিয়ার বেন্টে এক্সট্রা স্ট্রেস জেনারেট করবে, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। when there is possibility of differential settlement we basically go for such kind of rat foundation। তখন কি করি, যে যতগুলা পিয়ার আছে সবগুলারে কানেকশন করে একটা মোটা নিচে স্ল্যাব দিয়ে দিই, দ্যাটস কল্ড র্যাপ। তখন কিন্তু এদিকে যে সয়েল ক্যাপাসিটি কমও থাকে দাববে না, এটা ব্যাকসাইডটাকে হোল্ড করবে। দ্যাটস অ্যাকচুয়ালি ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট রকমের মানে দেওয়া হয়। দেন অ্যাকচুয়ালি ইফ ইউ সয়েল বেয়ারিং ক্যাপাসিটি ইজ ভেরি পুয়ার, খুবই পুয়ার সয়েল বেয়ারিং ক্যাপাসিটি এবং অনেক বড় ফাউন্ডেশন লাগবে, তখন কিন্তু আসলে তুমি ইন্ডিভিজুয়াল এরকম ফুটিং এর মতো বড় কনক্রিটের এরিয়া ঢালাই করা কি ইকোনমিক না। তখন আমরা যেটা করি উই গো ফর গ্রিলেস ফাউন্ডেশন। তখন অনেক বড় একটা জায়গায় আগে একটা প্রথমে ম্যাটের মতো দেওয়া হয় পাতলা, তার উপরে এরকম ক্রস স্টিলের বিম দিয়ে 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 আস্তে করে এখান থেকে মেইন কলাম উঠানো হয়। তাতে করে কি হয় যে যদি এত বড় এরিয়া যদি তুমি কনক্রিট কাস্টিং করো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। নিচে তুমি একটা থিন লেয়ার দিলে কনক্রিটের, সেটা হতে পারে 1 ফিট 1.5 ফিট 2 ফিট হতে পারে, দেন ইউ ক্যান গো ফর দ্য গ্রাজুয়ালি রিডিউসিং দ্য পুটিং ডাইমেনশন উইথ দ্য স্টিল বিম, তুমি মেইন কলাম শুরু করতে পারো। পাইল ফাউন্ডেশন ভ্যালি কমন তোমরা জানো যে অ্যাকচুয়ালি যদি শ্যালো ডেপথে ভালো সয়েল না থাকে তখন কি করতে হবে, আমরা ডিপ 100 ফিট 150 ফিট বা 200 ফিট ডিপ পাইল ফাউন্ডেশন করি এবং যেখানে হার্ড সয়েল আছে সে জায়গায় আমরা পাইলটা ছেড়ে দিই। তখন এখান থেকে পিয়ার থেকে লোড পাইল ক্যাপের থ্রুতে পাইলগুলোতে যায় এবং সেই পাইল থেকে ডিপ স্ট্রাটায় লোডটা ট্রান্সফার করে। এখন যদি এরকম হয় যে তোমার অনেক নিচে আছে, হ্যাঁ অনেক নিচে হার্ড সয়েল পাওয়া যাচ্ছে, এত বড় বা এত ডেপথের পাইল খুব এক্সপেন্সিভ হয়ে যাবে নাম্বার ওয়ান, অথবা এই জায়গায় অনেক হেভি হেভি বোল্ডার আছে যে বোল্ডার গুলো তুমি ভাঙতে পারবা না। ইন দ্যাট সিচুয়েশন বেসিক্যালি উই গো ফর সাচ কাইন্ড অফ ক্যাশন। ক্যাশন হচ্ছে কি, মোটা পাইল। মোটা পাইল এটা আমরা শ্যালো ডেপথেই থাকে, আমরা একটা কনক্রিটের একটা কেস করি, কেস করে বেসিক্যালি উই ফিল আপ উইথ দ্য স্যান্ড এবং বটমটাকে আমরা কনক্রিট দিয়ে সিল করে দিই, আর উপরে আমরা স্যান্ড দিয়ে ফিল আপ করে দেন একটা আরসিসি একটা কনক্রিটের ঢালাই দিয়ে দিই। তো কাইন্ড অফ একটা মোটা পাইল। তাহলে এই মোটা পাইলটা আমরা যে দেখাচ্ছি যে ধরো এখানে হয়তো 20 ফিট 25 ফিট নিচে গেছি, মোটা একটা পাইল দিলাম, তাহলে এটাও কিন্তু তোমাকে ভালো লোড বেয়ারিং ক্যাপাসিটি দিবে এবং এক্ষেত্রে তোমার ডিপ সয়েলে যাওয়ার প্রয়োজন নেই। এরকম ডিফারেন্ট শুধু হ্যাঁ হ্যাঁ এই যে মাঝে কি শুধু স্যান্ড, যে নিচে হচ্ছে কনক্রিট হ্যাঁ উপর? হ্যাঁ হ্যাঁ নিচে কনক্রিট উপরে কনক্রিট মাঝখানে স্যান্ড। কারণ হচ্ছে তুমি এত কনক্রিট ফিল আপ করো তুমি পাগল হয়ে যাবা, অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে।
যার কারণে একটা কনক্রিটের একটা কাইন্ড অফ আছে না, ওই যে কনক্রিট একটা কেস, কনক্রিট একটা কেসিং এর মতো বানায়, নিচে কনক্রিট আমরা ওখান থেকে মাটি সরায় আনে, মাটি যে উইক সয়েল আছে সেগুলো রিমুভ করে ফেলে, নিচ থেকে আমরা অ্যাকচুয়ালি একটা কনক্রিট একটা লেয়ার দিয়ে দেন আবার স্যান্ড ফিলিং করে দিই, স্যান্ড ফিলিং করে দিয়ে দেন উপরে থেকে আমরা কনক্রিট ঢালাই দিই, এখান থেকে আমাদের হচ্ছে পিয়ার ওঠা শুরু করে, এই যে সেই পিয়ার। স্যার তাহলে আমাদের এই যে মেঘনা ব্রিজ অথবা পদ্মা ব্রিজ এগুলার যে আপনার ইগুলা মানে মানে যে পাইল গুলা হয় এগুলা কোন পাইল হয় স্যার? এখানে হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ আমাদের পাইলিং করা হয়েছে অ্যাকচুয়ালি, এগুলো ডিপ সয়েল, এখানে দেখা গেছে যে অ্যাকচুয়ালি সার্টেন লেভেল পরে গিয়ে আমরা হার্ড সয়েল পাওয়া গেছে অ্যাকচুয়ালি এই জায়গায়, এখন এখানে পাইলিং করা হয়েছে ওই জায়গায়। এবং পদ্মা ব্রিজ এটা কিন্তু তোমার যে নদীর ডেপথই কিন্তু অনেক বেশি, যদি এখানে স্কাউরিং হয়, হিউজ স্কাউরিং হয়, এই স্কাউরিং এর জন্য কিন্তু আবার খুব ভালনারেবল পাইলটা। স্কাউরিং মানে হচ্ছে কি, দেখা যায় যে নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মানে মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে, সরতে সরতে 50 ফিট 60 ফিট ফাঁকা হয়ে গেছে, কারণ একটা পাইল তো আসলে চিকন চিকন কলামের মতো, রাইট? কারণ তুমি ধরতেছো এই পর্যন্ত মাটি আছে, কয়দিন পরে তুমি যদি দেখো যে মাটি সইরা গিয়া মাটি ধুইয়া গেছে, মাটি চলে আসছে এই জায়গায়, তখন কিন্তু এতক্ষণ জায়গায় আনসাপোর্টেড হয়ে গেল, এটা কিন্তু আবার খারাপ। কারণ তোমার পাইলে এক্সট্রা মোমেন্ট আসবে, হিউজ মোমেন্ট আসবে, মোমেন্টের কারণে কিন্তু পাইল ফেল করতে পারে। স্কাউরিং হইলেও কিন্তু আসলে আমরা ক্যাশনে যাই, ক্যাশন ফাউন্ডেশনে যাই, কিন্তু পদ্মা ব্রিজের ক্ষেত্রে আমাদের আসলে পাইল ফাউন্ডেশন ইউজ করা হয়েছে। So causes of bridge failure. So কিছু over the last 2 or 3 decades, the number of bridges has collapsed. Many reasons due to age, corrosion, natural wind load. এখানে কিছু ছবি প্লাস কিছু কারণ উল্লেখ করা হয়েছে, তোমরা এগুলো পড়লেই বুঝবা। যেমন হচ্ছে আর্থকুয়েকের জন্য, এটা হচ্ছে জাপানে কলাপস হয়েছে, এটা হচ্ছে ক্রিপের কারণে, অনেক পুরনো একটা ব্রিজ এটা কলাপস করছে, এটা হচ্ছে কনস্ট্রাকশন করতে গিয়ে এটা ভুল করছিল। তারপর একটা ছবি দিতে ভুলে গেলাম, এটা দিতে জীবনে, তোমার হচ্ছে যে টাকুমা নারো ব্রিজ, ওইটা কিন্তু উইন্ডের কারণে ভেঙে গেছিল 1940 সালে। অনেক অল্প উইন্ড ছিল, কিন্তু এটা হচ্ছে রেজোনেন্সের মতো হয়েছে, যার কারণে এটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি। তো এরকম বিভিন্ন ফেলারও কিন্তু হয়েছে ব্যাপারটা। এই পার্টটা জাস্ট দিছি, এই পার্টটা না পড়লেও চলবে, কনস্ট্রাকশন সিকোয়েন্স, যে কিভাবে আমরা একটা ব্রিজের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। যেমন আগে আমরা নিড স্টাডি করি যে আদৌ ব্রিজ প্রয়োজন আছে কিনা, ট্রাফিক ভলিউম কিরকম, যেমন এখানে ট্রাফিক অ্যাসেসমেন্ট আমরা করি, অনেক অনেক ট্রাফিক এই রাস্তা থেকে যাতায়াত করতেছে ফেরির মাধ্যমে, মানে মানুষের কষ্ট হচ্ছে, ভোগান্তি। দেন একটি লোকেশন চুজ করা হয়, একাধিক লোকেশন চুজ করে রিকগনাইজেন্স করে সেখান থেকে তাদের কম্পিটিটিভ অ্যানালাইজ করা হয় যে কোনটায় কি রকমের, কোন জায়গার সয়েল কিরকম, কোন জায়গার ইকোনমিক গ্রোথ কিরকম হবে, এই জায়গার সোশ্যাল নিড মানুষের, কারণ ল্যান্ড অ্যাকুইজিশন করা লাগে ওই জায়গার, জমির দাম কিরকম, কোনটা শর্টের হচ্ছে, অনেক বিষয়গুলো মাথায় নিয়ে প্ল্যানিং করা হয়। দেন ফাইনাল ডিটেল প্রজেক্ট রিপোর্ট এবং ইমপ্লিমেন্টেশনে যাওয়া হয় ডিজাইন ফাইনালাইজেশন করে। তো এটা জাস্ট দেখার জন্য তোমাদেরকে দিচ্ছি, জাস্ট জানা একটা। আর ব্রিজের লোডিং যদি আসো, সো সেম এজ দ্য বিল্ডিং উই আর হিয়ার as well with the dead load and live load and natural load, but the type is different. So dead load is the self weight of the structure mainly, and live load is the traffic load. এখানে কিন্তু মানুষজনের লোড না, কারণ মানুষজনের লোড খুবই অল্প, তাদের রেসপেক্টে যে হেভি ট্রাক, ভেহিকেল, কার মুভ করবে, তাদের লোড তোমাকে কনসিডার করতে হবে। তো এই অনুসারে অ্যাস্ট্রেলারের দিতে ডিটেইলস গাইডলাইন দেওয়া আছে যে তুমি যখন ব্রিজ অ্যানালাইসিস করবা, তুমি কিভাবে লোডিং কনসিডার করবা, ট্রাফিকের লোডিংটা সেটা বলা আছে বেসিক্যালি। এর ছাড়াও তোমার কিন্তু যে ফুটপাথ থেকে মানুষ হাঁটাচলা করে প্যাডেস্ট্রিয়ান লোড, সেগুলো ধরা হয়। এর বাইরে আছে তোমার ডাইনামিক লোড বা উইন্ড লোড এবং আর্থকুয়েক লোড, সেটা তোমার ধরতে হবেই। যে উইন্ড আর্থকুয়েক লোড যেগুলো আছে সেটা তোমার ধরতে হবেই। তো সেগুলো গাইডলাইন দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাদের এস্টো করে। এই এসএ করে যেগুলো ছিল এগুলো এখানে একই টাইপ, ডেড লোড, লাইভ লোড, ন্যাচারাল লোড অর এনভায়রনমেন্টাল লোড, আমরা যাই বলি না কেন। রেসপন্সেস, গভর্নিং রেসপন্স এখানে একই, যে শেয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট, আর হচ্ছে টর্শন আর ডিফর্মেশন। তো ডিফর্মেশনটা হচ্ছে তোমার যেটা বললাম সার্ভিসিবিলিটি, যে এক্সেসিভ ডিফ্লেকশন হবে না, এক্সেসিভ ক্র্যাক হবে না, এক্সেসিভ ভাইব্রেশন হবে না, তো ডিফ্লেকশনটা দেখলেই হয়। আর শেয়ার, বেন্ডিং মোমেন্ট আর টর্শন, এই তিনটা হচ্ছে তার মানে সেফটি ইনশিওর করতে গেলে, কারণ এগুলো এক্সিড করলে ভেঙে যাবে। ডিফ্লেকশন হওয়ার কথা 1 ইঞ্চি হচ্ছে 1.5 ইঞ্চি, ব্রিজ কিন্তু ভাঙবে না, বাট মানুষজন কমফোর্ট ফিল করবে না, ভয় পাবে, জন্ম হিসাব। কিন্তু শেয়ার, বেন্ডিং মোমেন্ট আর টর্শন, এই তিনটা যদি তার ক্যাপাসিটি থেকে বেশি হয়ে যায়, ফেল। অতএব এই তিনটা হচ্ছে তোমার সেফটি ইনশিওর করার জন্য সার্ভিসিবিলিটি। Bridge design specifications over the world, there are a number of specifications they are using. So H2 LFD, Japan, they have their own code, this is called JRA. British, they have a British standard, European standard, but the most common popular is the American Association of State Highway Officials. This is actually the most widely used. But they are specifically specialized in bridge.
ক্যালট্রান্স ইজ অলসো দেয়ার, কানাডিয়ান একটা কোড আছে ক্যালট্রান্স, ওইটা অনেক ইউজ করে। চায়নার তার নিজস্ব কোড আছে, আমরা তো চাইনিজটা ফলো করি না, ওগুলো তার জাপানেরটা খুব বেশি আমরা ফলো করি না, আমরা অ্যাস্ট্রোটাই ফলো করি বাংলাদেশে। ডিজাইন ফিলোসফি যেটা বলতেছিলাম আজকে তোমাদেরকে, যে working stress design philosophy, another one is load resistance factor design method. So in SQLFD code, so they have named it is different way. আমরা যেটা ACI কোডে যেটা বলছি, যেটা তোমাকে পড়াইলাম, যে ACI কোডে তোমাদেরকে আমরা যেটা বললাম, যেটা হচ্ছে এই যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড, যে আমরা ম্যাটেরিয়াল স্ট্রেন্থ অনেক কমায় নেই, সে নিতে পারে 3000 PSI, আমি তাকে 2000 PSI নিতে পারে, 50% কমায় দিই। এইটাই আসলে SQLFD তে আমরা বলতেছি হচ্ছে allowable stress design method. So in allowable stress design method, we reduce the material strength by dividing it FS. And what we are saying in ultimate stress design method, that is basically actually load factor design method. So load factor design method, actually we increase the load, and at the same time we reduce the material strength slightly. So these are actually limit state design. Yeah. So load factor design method and load and resistance factor design method, same concept, that you increase the load and you reduce the material strength. কিন্তু এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে, এই কোএফিসিয়েন্ট গুলো পরবর্তীতে আপডেট করা হয়েছে। যখন এলএফডি ছিল, তো এলএফডি তে লোড বাড়ানো হয়তো এবং ম্যাটেরিয়াল রেজিস্ট্যান্স যেটা কমায় নেওয়া হয়তো, ঠিক আছে, বাট পরবর্তীতে তারা যেটা চিন্তা করছে, তারা কিছু সিনারিও কল্পনা করছে, যে আমি একটা ব্রিজকে যখন ডিজাইন করব আন্ডার লোডিং কন্ডিশনে, তার সার্ভিসের ক্যাপাসিটি কেমন হবে, যে আমি যখন লোড আসলো, এটা কি যে কোনো লোডে টিকবে, নাকি এটা নর্মাল লোডে টিকবে, এটা কি যে কোনো ভেহিকেল ক্যারি করতে পারবে, নাকি স্পেসিফিক বা স্ট্যান্ডার্ড ভেহিকেল ক্যারি করবে, এরকম কল্পনা করে বেসিক্যালি কিছু লিমিট স্টেট কল্পনা করা হয়েছে ইন লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইনে। তো তুমি সেট করবা যে তুমি এই ব্রিজটাকে কোন লিমিট স্টেট দেখতে চাও, যে না এটা নর্মাল একটা হাইওয়ে ব্রিজ, এখানে আমাদের স্ট্রেন্থ 1 ডিজাইন করলেই আনা, এখানে খুব বেশি হেভি ভেহিকেল যাবে না, আর এখানে তোমার বড় যদি কোনো ভূমিকম্প হয় বা বড় কোনো টর্নেডো হয়, এটা ভেঙে গেলেও সমস্যা নেই। বাট খুব ইম্পর্টেন্ট ব্রিজ, এটা ভাঙা যাবে না, এখান থেকে অনেক হেভি ভেহিকেল অনেকবার মুভ করতে পারে, দেন ইউ ক্যান গো ফর স্ট্রেন্থ 4, স্ট্রেন্থ 5, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন করা আছে অ্যাকচুয়ালি, যে লিমিট স্টেট, যে তুমি কোন লিমিট স্টেট যাবে, এরকম চিন্তা করে তোমাদের এক্সট্রিম ইভেন্ট লিমিট স্ট্রেন্থ, স্ট্রেন্থ লিমিট স্ট্রেন্থ, সার্ভিসিবল লিমিট স্টেট, এরকম অনেকগুলো লিমিট স্টেট কল্পনা করে তারা ওই যে কোএফিসিয়েন্ট গুলো আছে, যেটা আমরা দেখলাম 1.2, 1.6, সেই কোএফিসিয়েন্ট গুলো তারা আপডেট করছে, এবং দিস ইজ দ্য লেটেস্ট ফিলোসফি এন্ড নেমড অ্যাজ লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। তো ম্যাটেরিয়াল তোমার যেটা নিতে পারে, সেটাকে আমরা যেটা ওখানে বলছি ক্যাপাসিটি, তারা এখানে বলতেছে রেজিস্ট্যান্স, সে কি পরিমাণ প্রতিরোধ করতে পারে, তারা সেটা কমায় নিবে, আর লোড যেটা আসবে তারা সেটাকে বাড়ায় ধরবে, এবং বাড়াবে কি হবে, এই যে ইটা এন্ড গামা, ইটা এবং গামা দিয়ে গুণ করে তারা বাড়ায় নিবে। তো কনসেপ্টটা সেম, যেহেতু কোড আপডেট করতেছে, তারা অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট গুলো আপডেট করতেছে, নামও একটু ভেরিয়েশন আনতেছে, এই কিন্তু থিম সেম, যে তার লোডের ম্যাগনিটিউড বাড়ায় ধরবে, আর আমি যা নিতে পারি ক্যাপাসিটি বা রেজিস্ট্যান্স যাই বলো না কেন, আমরা সেটা কমায় ধরবো। এই হচ্ছে তো এলআরএফডি তে নাম হচ্ছে লোড ম্যাগনিফিকেশন এন্ড রেজিস্ট্যান্স রিডাকশন, আর এসিআই কোডে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে লোড ম্যাগনিফিকেশন এন্ড স্ট্রেন্থ রিডাকশন। নামটা একটু ডিফারেন্ট বাট থিম সেম। তো আমরা বেসিক্যালি কিন্তু এই অ্যাস্ট্রো কোডে যেটা শিখবো, এই লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইনটাই আমরা শিখবো। তো এটার নেক্সট ক্লাস বা তখন থেকে আমি যে অ্যাস্ট্রো এলআরএফডি প্রভিশনের কোথায় কি আছে, কারণ আমি যদি আগে তোমাদেরকে না বলি কোথায় কি আছে, তো ডিজাইন করা শুরু করলে তোমরা কিছুই বুঝবে না, সারা করতেই জানতেছেন, এটা করতেই নিলে আপনি। এর জন্য ওই দিন আমি তোমাদেরকে ওই বেসিক থিম গুলো আরেকবার দেখায়, যে বিভিন্ন যে তার লোড লিমিট স্টেট আছে, কোন কোন লিমিট স্টেট, কি কি লিমিট স্টেট আছে, কোন কোন লিমিট স্টেট আন্ডার কি কি লোড কম্বিনেশন আছে, তোমাদেরকে দেখানো হবে। তো আজকে তোমাদের জন্য যেটা কাজ, সেটা হচ্ছে যে প্রথম যে ইন্ট্রোডাক্টরি পার্টটা চ্যাপ্টার 1 এর, এগুলো তোমরা বাসায় একটু দেখবা, এটা জাস্ট থিওরিটিক্যাল পার্ট, কি কি টাইপের ব্রিজ আছে, কোন ব্রিজের কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমাদের জানা প্রয়োজন, জানা রাখা প্রয়োজন, ঠিক আছে। তো এই হচ্ছে চ্যাপ্টার 1টা, তোমরা বাসায় দেখবা। বলো, কারো কোনো প্রশ্ন আছে? আর প্রিটেনশন আর পোস্ট টেনশনটা আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, প্রি টেনশনটাই না কি, তাইলে ধরো তুমি একটা ফর্মওয়ার্ক করলা, তুমি কি করলে, একটা রড রাখলা তো, ঠিক আছে। এখন তুমি কি করলা, এই রডকে টান দিলা তো, ঠিক আছে। জি স্যার। এখন তুমি কনক্রিট ঢালাই করে দিলা, কাস্টের কনক্রিট। So after 28 days, now you just cut the
তুমি ঢালাই করে দিলা, 28 দিন পরে you just cut this river from here. তুমি জ্যাক করার প্রয়োজন নাই, কারণ অনেক স্টিল আর কনক্রিটের মধ্যে অলরেডি বন্ডিং হয়ে গেছে। তুমি জাস্ট খালি এক্সট্রা রডটা কেটে ফেলা দাও। এখন ও কিন্তু আগে থেকে কি ছিল, স্ট্রেস ছিল, ও লম্বা ছিল, ও কি চাবে এখন স্টিলটা ছোট হইতে চাবে। যখন সে ছোট হবে তখন সে কি হবে, স্টিলটা কনক্রিটটা হালকা হয়তোবা এভাবে করে উপরের দিকে বাইকা থাকবে। এটা কি সেলফ ওয়েটের কারণে। এখন এর উপর থেকে কি গাড়িগুলো যাওয়া শুরু করলো, লাইভ আসলো, তখন কি হবে, গাড়িগুলো যখন যাওয়া শুরু করবে এটা তো ব্যালেন্স হয়ে সোজা হয়ে আসবে আর কি। মানে তখন বেসিক্যালি দেখা যাবে নিচে কি টেনশন খুবই কম আসবে। কারণ আগে আমাদের নিচে আসতো টেনশন, উপরে কম্প্রেশন। আমি আগে কি করলাম, উল্টা দিয়ে রাখলাম, নিচে কম্প্রেশন উপরে টেনশন। যখন লাইভ আসবে তখন দেখা যাবে উপরে অল্প কম্প্রেশন আসছে, নিচে অল্প টেনশন আসছে। এই ক্ষেত্রে ডিফ্লেকশন অনেক কম আসে। ফর লং স্প্যান ব্রিজ যখন আমরা চাই যে সিঙ্গেল স্প্যান রাখবো, কিন্তু আমাদের ব্রিজের স্প্যান আছে 80 মিটার বা 100 মিটার, তখন আমরা এরকম আমরা পোস্ট টেনশনিং বা প্রি টেনশনিং করি, তখন ডিফ্লেকশন অনেক কমে আসে। ক্লিয়ার? কনক্রিটটা বেঁকে যায় মানে খুবই স্লাইটলি। হ্যাঁ, খুবই স্লাইটলি হালকা উপরের দিকে এটা বেন্ড হয়ে থাকে যখন শুধু ডেড লোডের আন্ডারে। আর যখন লাইভ লোড আসবে তখন সেটা ব্যালেন্স হয়ে কি হবে, উপরে যখন আসবে কম্প্রেশন অল্প, নিচে আসবে অল্প টেনশন। এটা কি চোখে দেখার মতো নাকি? না, চোখে দেখার মতো না, চোখে দেখার মতো না, খুবই অল্প। তুমি বুঝলাও না যে পয়েন্ট হয়তো বা 0.01 mm উপরের দিকে উঠবে, তাতে কিন্তু উপরে টেনশন, নিচে টেনশন কম্প্রেশন চলে আসবে। আচ্ছা, আর পোস্ট টেনশনে কি করা হয়? পোস্ট টেনশন যেটা করা হয় সেটা হচ্ছে, ফর এক্সাম্পল দিস ইজ মাই বিম। তো এখানে যেটা করা হয় যে ফর্ম করা হয় এবং এখানে যেটা পাইপ রাখা হয়, একটা পাইপ রাখা হয়, এখন ঢালাই করে দেওয়া হয়। ঢালাই যখন করে ফেললাম আমি, কাস্টিং করা শেষ, তখন কিন্তু এই পাইপের মধ্যে থেকে আমি যে কোনো কিছু নিতে পারি। এই ঢালাই করার পরে এর ভিতর থেকে ওই যে প্রি টেনশনিং এর ওই যে স্ট্যান্ড গুলো আছে সেগুলো কিন্তু ঢুকানো হয়। ঢুকানোর পরে দেন বেসিক্যালি এই জায়গায় জ্যাক লাগানো হয়, লোড অ্যাপ্লাই করে এই পাশ থেকে টান দেওয়া হয় এবং দেন এই জায়গায় জ্যাক করে দেওয়া হয়। জ্যাক করার পরে কি হয়, জ্যাক করার পরে একই জিনিস, ওই সে আবার টেনশন, আবার সে চাপ দিচ্ছে, যে না হালকা হয়তো বেন্ড হয়ে উপর দিয়ে যাবে, উপরে টেনশন, নিচে কম্প্রেশন হয়ে থাকবে। যখন লাইভ লোড আসবে, লাইভ লোডের আন্ডারে তখন যদি ব্যালেন্স হচ্ছে, এটা আমি বলতেছি উপরে টেনশন কম্প্রেশন, এটা নট নেসেসারি হইতে হবে। এটা এরকম কিন্তু হইতে পারে যে তুমি দেখো, তুমি যদি তাকে প্রি টেনশনিং বা পোস্ট টেনশনিং না করতা, তখন হয়তো বা ডেড লোডের কারণে তার মধ্যে উপরে কম্প্রেশন আসতো ধরো 10, নিচের টেনশন আসতো ধরো তোমার 10, ঠিক আছে? আর যখন তুমি পোস্ট টেনশনিং বা প্রি টেনশনিং করলা, এইটা হয়তো বা ডেড লোডের আন্ডারে তুমি এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 2, মানে উপরের দিকে যাচ্ছে কিছুটা, হয়তো উপরের দিকে হয়তো বা হালকা, মানে উপরের দিকে কম্প্রেশন থেকে যায় হয়তো টেনশন, স্লাইটলি টেনশন আসছে 2, নিচের দিকে হয়তো কম্প্রেশন আসছে 2, মানে কমায় ফেললা। বা তোমার যেটা টেনশন যাইতে হবে নট নেসেসারি, এটা হইতে পারে উপরের দিকে যে কম্প্রেশন সেটাও কমে আসছে, নিচের দিকে টেনশন সেটাও কমে আসছে, কারণ তুমি তো চাপ দিয়ে উপর দিকে দিচ্ছে, ব্যালেন্স করছো। এটা হইতে পারে অর্থাৎ যে টেনশন কম্প্রেশন আসছে নট নেসেসারি, হয়তো বা আগে যেই কম্প্রেশন টেনশন ছিল সেটা কমে গেছে, মানটা ছোট হয়েছে, সেটা হইতে পারে। অর্থাৎ তুমি ডিফ্লেকশন সে কমায় ফেলবে, এই আর কি। জ্যাকটা কি? জ্যাক হচ্ছে তোমাকে ধরে রাখা, কারণ তুমি যদি এখন, এটা তো জ্যাক লাগে না, কারণ এটা অলরেডি কনক্রিট স্টিলের বন্ডিং আছে। কিন্তু তুমি যদি এটা তো পাইপ ফাঁকা, ফাঁকা, এই ফাঁকা পাইপের মধ্যে থেকে তুমি এখান থেকে তুমি এই স্টিলের যে স্ট্যান্ড সেটা তুমি নিছো, এখন তুমি এটা টান দিছো, টান দিয়ে ছেড়ে দাও, এটা ফাঁক থেকে চলে যাবে আবার। এটা ধরে রাখার জন্য এখানে জ্যাক করে দেওয়া হয়, যাতে করে এই জ্যাকের মাধ্যমে সে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করে বিমের এন্ডে। এটা হচ্ছে ছবিটা করি। কথা হয় না, কত বলবো ওই কথা হইছে না, বলো যে একটা বাইরে না ভাই, আমি আমি সাইডে বলছি ভাই, আমি সাইডে বলতে পারবো, আপনার সাথে দেখো গেল কই, খুঁজে তো পাইতেছি না। কথা বলবো ও এই যে তুমি তো, এটা তো জাস্ট একটা ফাঁকা পাইপ, তুমি এর মধ্যে থেকে তুমি জাস্ট স্টিলের স্ট্যান্ড গুলো নিলা, নিয়ে তাকে টান দিলা, যখন টান দিলা তখন তো সে লম্বা হলো।
আর যদি ছেড়ে দাও তখন কি হবে? এটা আবার চলে যাবে আগের জায়গায়, কারণ এটা তো ফাঁকা পাইপ, কিন্তু বন্ডিং তো হয় না কনক্রিটের সাথে। এটাকে ধরে রাখার জন্য এন্ডে হচ্ছে বেসিক্যালি আমরা এখানে জ্যাক করি, জ্যাক করে দিই, দেন জ্যাক করে দিয়ে তুমি বাকি অংশ কেটে ফেলে দাও। তাহলে এই জ্যাক তো করার ফলে এখন কিন্তু আর স্টিল কি যেতে পারবে না, যাইতে চাই তাকে এই জ্যাক কিনে যেতে হবে। দ্যাট মিনস এই জ্যাকের মাধ্যমে তার উপরে ওই কম্প্রেসিভ ফোর্সটা অ্যাপ্লাই করা হয়। ঠিক জি আছে, স্যার, বুঝতে পেরেছি। এটা এখানে বলা আছে, তোমরা পড়লেই বুঝবা। জাস্ট তোমাদের আইডিয়াটা দিয়ে দিলাম, জাস্ট তোমরা একটু রিড করলেই পাবা এখানে কন্ট্যাক্ট। তো ঠিক আছে, ক্লাস এই পর্যন্তই। তো তোমাদের সাথে কবে দেখা হবে? কালকে দেখা হবে ইনশাআল্লাহ। তো রেডি ইনশাআল্লাহ। করছি। আর একটা কোশ্চেন ভিডিওটা করতে শেয়ার পারি? করে দিও। বলো, হ্যাঁ বলো বলো। স্যার এই যে কি বলে স্যার স্টিল ওয়্যার দিয়ে যে টান দিয়ে তারপর জ্যাক করে দেওয়া হয়, এটা অ্যাডভান্টেজটা কি স্যার? এটা অ্যাডভান্টেজ বললাম যে যখন লং স্প্যান হয়, বললাম যে ধরো আমার দেখা মতো কত 40-20 মিটার, 20-24 মিটার পর্যন্ত যদি হয়, মানে ধরো 80-90 ফিট 100 ফিট পর্যন্ত যদি হয়, তখন আসলে প্রিস্ট্রেসিং লাগে না। প্রিস্ট্রেসিং ছাড়াই তোমার সিম্পল গার্ডার রাখা যায়। কিন্তু যদি তোমার 30 মিটার বা 40 মিটার স্প্যানের থেকে বেশ বড় হয়, ফর এক্সাম্পল 40 মিটার স্প্যান, 120 ফিট, 150 ফিট স্প্যান হয়, তখন তুমি যদি এরকম প্রিস্ট্রেসিং না করো, অনেক বেশি ডিফ্লেকশন চলে আসে। আর করলে কি হয়, তার ডিফ্লেকশনটা কমে। কারণ তুমি জাস্ট তুমি চিন্তা করো, তুমি একটা বড় স্প্যান আছে, তোমার লাইভ লোড আসলো বা ডেড লোড আসলো, এটা কিন্তু যখন কি হবে, যে লোড আসে নিচের দিকে বাঁকবে না, এভাবে বাঁকবে না। জি তো স্যার। আমি যদি এখন তাকে কমন সেন্স মানে সহজভাবে বলতেছি, আমি যদি তাকে আগে থেকে উল্টা দিকে বাঁকায় রাখি, তখন কিন্তু তার মধ্যে কি লাইভ লোড আসলেও নিচের দিকে হয়তো যাবে শিওর, বাট তখন আর আগের মতো অতটা যাবে না, হয়তো একটু কম যাবে। কারণ আমি তাকে যেহেতু নিচের দিকে অনেক বেশি চলে যাচ্ছিল, তাকে আমি আগেই উল্টা দিকে বাঁকায় রাখলাম। কারণ যখন তুমি তাকে নর্মালি দেখবা প্রি স্টিচিং কিন্তু টপে করা হয় না, প্রি স্টিচিং কিন্তু অলওয়েজ একটা বিমের নিচের সাইডে করা হয়। নিচের সাইডে টান দিলে কি হবে, এটা উপরের দিকে বাঁকার চেষ্টা করবে। তুমি যদি মাঝখান থেকে টান শুধু মানে রোপটা নাও, তাহলে কিন্তু কোনো লাভই নেই। মাঝখান থেকে রোপ নিলে কিন্তু এটা কোনো দিকেই বাঁকবে না, এটা খালি কম্প্রেশন ফিল করবে। আর যদি নিচ থেকে নাও, যেহেতু ইসেন্ট্রিসিটি আছে এই জায়গায়, এই ইসেন্ট্রিসিটির কারণে কিন্তু কি হবে, এটা উপরের দিকে বাঁকার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমার সাথে আমি ভিডিওটা শেয়ার করে দিব না, তোমার বাসায় একটু দেখো। আর এই সবগুলো ফাইল গুগল ক্লাসরুমে দেওয়া আছে। ওকে স্যার। ওকে, ভালো থাকো তুমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি চলে গেছে?